থিঙ্ক এখানে এখানে আবার মানে রাষ্ট্রের যে সিভিল সোসাইটি, তাদের একটা গ্রুপের কিন্তু মত, মানে তারা চাচ্ছে যে একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফর্ম করা হোক বাংলাদেশে, যে যেখানে যেহেতু আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলতেছি, নতুন বাংলাদেশের পথ চলায় আমরা থাকতে চাচ্ছি, তাহলে সেখানে আমরা এই প্রধানমন্ত্রী সিস্টেমটাই আমরা সরাই ফেলতে পারি, আমরা একটা প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি সিস্টেমে কিন্তু আমরা যাইতে পারি, যে যেখানে প্রেসিডেন্ট থাকবে। আমাদের কিন্তু ছিল এটা একসময়, স্বাধীনতার পরবর্তী সময় কিন্তু প্রেসিডেন্ট সিস্টেম ছিল, ইভেন প্রেসিডেন্ট এরশাদ আমরা বলে থাকি, অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের সময় কিন্তু প্রেসিডেন্সিয়াল একটা স্ট্রাকচার আমাদের ছিল। সো আমরা কি ওই সিস্টেমে ফেরত যেতে পারি কিনা, আসলে আমরা অনেক এখন কি নিয়ে কথা বলবো আজকে? অনেকগুলাই টপিক নিয়ে কথা বলবো, বাট মানে আই জাস্ট ওয়ান্ট টু স্টার্ট বাই সেইং দ্যাট অনেকদিন পর কেন জানি মনে হচ্ছে একটু স্টেবল লাগতেছে, মানে হার্টের মানে হার্টবিট আর কনস্ট্যান্ট যে একটা হার্টবিট হাই থাকতো, ওইটা আসলে আর আগের মতো নাই। এন্ড এটার মেইন কারণ হচ্ছে দেশের সিচুয়েশনটা একটু আগের থেকে মনে হচ্ছে আরো নর্মাল হয়েছে, একটু স্টেবল হয়েছে। তো তোর সো কাছে মনে হচ্ছে যে দেশের এখন পলিটিক্যাল সিচুয়েশন অনেক ব্যালেন্সড আছে? কম্পেয়ার টু লাস্ট উইক আরো অনেক ব্যালেন্স অফ পাওয়ার, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন, বাট ব্যালেন্স অফ পাওয়ারটা একটা ডিফারেন্ট। বাট ইন জেনারেল ধর স্টেবিলিটি সিচুয়েশন তুই গত সপ্তাহের সাথে কম্পেয়ার করে দেখ, মানে একটা আতঙ্কের মধ্যে ছিলাম আমরা অ্যাটলিস্ট আওয়ামী লীগের কামব্যাক নিয়ে, এখন আওয়ামী লীগের কামব্যাকটা খুব একটা আগের মতো আতঙ্কের জায়গায় নাই এখন। অল আইজ অন দ্য ইন্টারিম গভর্নমেন্ট আর কি। বাট তোর কি মনে হয়, তোর তো হাউ ডু ইউ জেনারেলি ফিল কম্পেয়ার টু লাস্ট উইক? আর মানে তোর তোর ওভারঅল মাইন্ডসেটটা কোন দিকে এখন? না, যেটা মানে পুরো গণ অভ্যুত্থান এবং বা আমরা যেটাকে বিপ্লব বলতেছি, বা স্বাধীনতা, নতুন করে স্বাধীনতা পাওয়ার যে অনুভূতিটা, হুম। মানে ওই 5ই আগস্টের পরে শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে চলে গেল, বা বাংলাদেশে পরবর্তীতে প্রতি বিপ্লব বা বিভিন্ন ধরনের আহ, সংখ্যালঘুদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের উপরে বিভিন্ন ধরনের অঘটন বা দুর্ঘটনা দেখায়, মানে এই টোটাল যে সামগ্রিক ব্যাপারগুলো যদি আমরা বলি, হুম। তারপর ডাকাত দল, মানুষ ঘুমাইতে পারে নাই, সো এই জিনিসগুলো নিয়ে আমি সত্যি কথা বলতে আমার প্রচন্ড মানে অস্থিরতা ছিল আর কি সব সময়, মানে কোনো কাজেই ওইভাবে ফোকাস করতে পারিনি সব সময়, কেন জানি মনে হয়েছে যে আসলেই কি আমরা ফিক্স হইতে পারবো কিনা এই সিচুয়েশন থেকে। বাট এখন এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আগের থেকে অনেক বেটার। আইন শৃঙ্খলা বাহিনী অলরেডি তাদের যে দায়িত্বরত কাজ সেগুলোতে ফোকাস করতেছে, এবং সবকিছু মিলায় জনগণের ভিতর আর ওই যে অস্থিরতাটা, সেটা এখন আর দেখতে পারতেছি না। সুতরাং এখন সিচুয়েশন আগের থেকে অনেক বেটার বলবো, এবং রাইট। পলিটিক্যালি আমি বলবো যে আহ, ভালোই ব্যালেন্সড আছে এই মুহূর্তে। ব্যালেন্সড এই কথাটা কেন বলবো, যে যেহেতু আহ, বাংলাদেশের বড় রাজনৈতিক দল হিসেবে আরো যে একটা দল আছে, বিএনপি আছে বা জামায়াত ইসলাম আছে, বা আওয়ামী লীগেরও, আওয়ামী লীগের একটা ক্রাইসিস চলতেছে ঠিক আছে, বাট স্টিল আওয়ামী লীগের লোকজনও কিন্তু বাংলাদেশে আছে এই মুহূর্তে, এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গায় আছে, প্রশাসনে ইম্পর্টেন্ট আছে। ইম্পর্টেন্ট জায়গায়, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়। আবার ছাত্রদের ভিতরে একটা ব্যালেন্স আছে, যে যারা এই অভ্যুত্থানের বা এই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে তারাও মাঠে আছে, তারা নতুন রাজনৈতিক দল নিয়ে হয়তো মানে আবার আসবে। এবং তাদের ইন্টারিম গভর্নমেন্টের রিপ্রেজেন্টেশনও আছে, দে হ্যাভ এ ভেরি ডিরেক্ট লিঙ্ক টু দ্য পাওয়ার। আবার ইন্টারিম গভর্নমেন্টের প্রতিও অনেক রাজনৈতিক দলের একটা মানে আস্থার জায়গা তৈরি হয়েছে। মানে এটা নর্মালি কখনো বাংলাদেশে এর আগে আমরা 111 টাইম বা এর আগে যে কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ওইটার প্রতি সবসময় কোনো না কোনো রাজনৈতিক গোষ্ঠীর একটা কমপ্লেইন থাকতো, সেটা আমরা এই মুহূর্তে দেখতেছি না। মানে এই ইন্টারিম গভর্নমেন্টের উপর মোটামুটি সব রাজনৈতিক দল এই মুহূর্তে যারা রাজনীতিতে অ্যাক্টিভ, তাদের সবারই কম বেশি আস্থা আমরা এখনো পর্যন্ত দেখতে পারতেছি কিন্তু। হুম। এক্স্যাক্টলি। সো এটার একটা ইম্পর্টেন্সটা কি, আমি যদি আমার দর্শকদেরকে একটু বুঝাই, মানে ব্যালেন্স অফ পাওয়ার জিনিসটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট বা ইম্পর্টেন্ট স্টেট ইন ওভারঅল পাওয়ার পলিটিক্স আর কি। এটা এটা আই থিঙ্ক তুই যদি কোল্ড ওয়ারের সময় চিন্তা কর, কোল্ড ওয়ারের সময় ধর আমেরিকার লেড ওয়েস্টার্ন লেড একটা পাওয়ার ছিল, আর ওইদিকে সোভিয়েত ইউনিয়ন ছিল। এন্ড সো অনেকজন বলে কোল্ড ওয়ারের টাইমে মোটামুটি পুরো ওয়ার্ল্ডের সিচুয়েশন ওয়াজ সো ফার মানে কম্পারেটিভলি আ বিট মোর স্টেবল দেন আদার টাইমস। অ্যান্ড এটা কতটুকু সত্যি না ওইটা পরের হিসাব, বাট এটা থিওরিটা ছিল ওয়াজ বিকজ ব্যালেন্স অফ পাওয়ার, একদিক দিয়ে আমেরিকা পাওয়ারফুল, একদিক দিয়ে সোভিয়েত ইউনিয়ন পাওয়ারফুল, সো ওরা একজন আরেকজন যে খুবই পাওয়ারফুল। সো দে হ্যাড আ ডিরেক্ট ইন্টারেস্ট টু কি বলবো সার্ভ ইচ আদার্স ইন্টারেস্ট, মানে একসাথে কোনো মতো কোহ্যাবিটেট করে থাকার মতো, বা ধর ঝামেলা কম হওয়ার চান্সেস বেশি। একটা একটা পার্টি বা একটা এন্টিটি যদি বেশি পাওয়ারফুল হয়ে যায়, তখন ইউজুয়ালি ধর ঝামেলা হয় বা স্বৈরাচারিক মানে কিছু টেন্ডেন্সিস আমরা দেখতে পারি। সো তুই এবং যেটা আমরা বলছিস। দেখছিও কিন্তু লাস্ট 16 বছরে একটা পলিটিক্যাল পার্টির ডমিনেন্স এবং পাওয়ারকে কুক্ষিগত করে রাখা, অর্থাৎ মানে একজনের কাছে ক্ষমতা রাখার যে টেন্ডেন্সি, এবং হুম। সেই কারণে
দেশে হয়তো স্বাভাবিক অবস্থা অনেক ক্ষেত্রে ছিল, বাট হুম। মানে মানুষের ইন্টারনালি যে ক্ষোভটা ছিল, মানুষের রাইট। যে আক্রোশটা ছিল, সেটা আমরা কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে এই যে বহিঃপ্রকাশ ঘটছে। হুম। বাট যেটা বলতেছিলাম যে এক পার্টি বা একটা এন্টিটির কাছে যখন অনেক বেশি পাওয়ার চলে যায়, তখন সেটা দেশের জন্য এবং পুরো সমাজে ব্যবস্থার জন্য কতটা ক্ষতিকর হয় সেটা আমরা কিন্তু গত 16 বছরেই দেখছি। রাইট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো এখন লাইক ইউ সেড, কোন ওয়ান এন্টিটি ইজ নট টু পাওয়ারফুল। ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ওনার যে ইমেজটা, ওনার যে ক্যাপাবিলিটিসটা, ওনার যে ওনার প্রতি যে ওনার যে সফট পাওয়ারটা। আর ইন্টারিম গভর্নমেন্টের আরেকটা সোর্স অফ পাওয়ার হচ্ছে তোর স্টুডেন্টদের সাথে যে লেজিটিমেসিটা আছে, স্টুডেন্টরা ওদেরকে সাপোর্ট করছে, একটা পপুলার সাপোর্ট আছে। তারপরে ওই দিক দিয়ে স্টুডেন্টদেরকেও দেখতেছি আমরা মাঠে আসতে, তুই আচ্ছা, যেটা। পপুলার সাপোর্টের এই কথাটা বলার সময় আমি একটু তোকে ইন্টারাপ্ট করি। হুম। অনেক রাজনৈতিক দল, ইভেন আমরা গত পডকাস্টে যখন ববি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, এছাড়াও অনেক রাজনৈতিক দল কিন্তু অনেক জায়গায় বলার চেষ্টা করতেছে, বা অনেক পলিটিক্যাল অ্যানালিস্টও বলার চেষ্টা করতেছে যে এই সরকারের ওরকম কোনো ম্যান্ডেট নাই, হুম। বা মানে তারা কতদিন এইভাবে রাখতে পারবে সেটাও একটা প্রশ্নের ব্যাপার। বাট হোয়াট ইউ থিঙ্ক, আসলে এই যে কারেন্ট এন্টারিম গভর্নমেন্টটা, এইটার আসলে কি ম্যান্ডেটের ওরকম দরকার আছে কিনা পাবলিক থেকে, নাকি রেভলিউশনের পরে বা একটা অভ্যুত্থানের পরে জনগণের আমি কি বলবো, মানে জনগণ চাইছে বলেই তো এরকম একটা গভর্নমেন্ট স্টাবলিশড হয়েছে, রাইট? সো এখানে কিন্তু হ্যাঁ, আমরা অলরেডি একটা পাবলিক ওপিনিয়নের রিয়াকশন তো আমরা এই গভর্নমেন্টেই দেখতে পারতেছি। অলরেডি তো একটা লেজিটিমেসির সোর্স তো আছে। দিস ইজ আ গণ অভ্যুত্থান। এটা তো না আমরা ইলেকশন করে আমরা আওয়ামী লীগকে পতন করাইছি, বা ইলেকশন, মানে আমরা তো ওরকম কনস্টিটিউশনাল কোনো ওয়েতে তো দিস ডিডেন্ট, দ্য চেঞ্জ অফ পাওয়ার কিন্তু হয় না। এটা একটা পিপল রেভলিউশন হয়েছে। আর আমাদের কনস্টিটিউশনে মনে হয় একটা অলরেডি একটা ক্লজ আছে, দিস ক্লজ অফ নেসেসিটি। সো নেসেসিটির অনুযায়ী আই থিঙ্ক ইন্টারিম গভর্নমেন্ট পাওয়ার নিতে পারবে। সো এটা নিয়ে কিছু আর্গুমেন্টস দেখলাম। এখন যারা লিগ্যাল বিশেষজ্ঞ তাদের, তারা আমার থেকে আরো বেটার বলতে পারবে। বাট এখন জিনিসটার মানে পুরো প্রেমিসটাই হচ্ছে উই আর স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ, তাই না? উই আর আমাদের এভরিথিং দ্যাট উই হ্যাভ ইজ এক্সট্রিমলি ফ্লড। সো আমাদের একটা এমন একটা মানে অল পিপলস একটা গভর্নমেন্ট লাগবে যারা কিছু সীমিত টাইমের জন্য দে উইল টেক ওভার দ্য রেঞ্জ এন্ড দে উইল ফিক্স থিংস। আর এখন ওরা কি লেজিটিমেসি আছে নাকি নাই, এটার জন্য আবার রেফারেন্ডাম করবা এখন। এটা ধরে নিলাম যদি লেজিটিমেসি নাই, তাই একটা তাড়াতাড়ি ইলেকশন করব। এটা নট নেসেসারিলি ট্রু। এটা আমরা ববি ভাই লাস্ট পডকাস্টে বলতেছিলেন, না ওনার সাথে আমরা উই আর ডিসএগ্রিং, বিকজ তুই যেটা বলছোস যে আমাদের তো অলরেডি মানে ওদেরকে তো গণ অভ্যুত্থানে পাওয়ারের এক্সচেঞ্জটা হয়েছে। স্টুডেন্ট মুভমেন্ট লিডার্সরা ডক্টর ইউনূসকে প্রপোজ করছে। আর্মি যে তখন পাওয়ারে ছিল, আর্মিও জিনিসটা অ্যাকসেপ্ট করছে, কনসিডারিং ওনার পপুলার সাপোর্ট। বাংলাদেশের মানুষ কতটুকু মানবে নাকি মানবে না, এবং এবং বিভিন্ন রাজনৈতিক দলও সেটাতে সমর্থন দিছে যে না। সমর্থক দিছে। তো এর এক্স্যাক্টলি। থেকে আর বেশি লেজিটিমেসি কি থাকতে পারে? আওয়ামী লীগ ছাড়া তো মোটামুটি শুধু সব আওয়ামী লীগ তো কথা এই ব্যাপারে স্টেটমেন্ট দিছে নাকি তাও তো দেখলাম না, ডক্টর ইউনূসকে নিয়ে কোনো তো স্টেটমেন্টও দেখলাম না। বাট মোটামুটি সব পলিটিক্যাল পার্টি সাপোর্ট করছে। সাপোর্ট করার পর শপথ নেওয়ার সময় ওনারা পার্টিসিপেট করছিলেন। এরপর এখন তো পর তো মিটিং হয়েছে, লেটেস্ট যে মিটিং হয়েছে 15 আগস্টের আগে, তখন তো ওনারা বাইরে এসে বললেনি যে আমরা ওদেরকে ইনাফ টাইম দিতে চাই। সো দিস ইজ অ্যান ইন্টারেস্টিং টার্ন অফ ইভেন্টস। তো এবং লেজিটিমেসির কথা বললে ইন হ্যাঁ, মেনি ওয়েজ লেজিটিমেসির ইট ইজ কথা এট দ্য। বললে এটা হ্যাঁ। হয়তো রাজনৈতিক দলের একটা পলিটিক্যাল বক্তব্য হতে পারে। হুম। আমি মানে জিনিসটাকে পুরোপুরি কি বলবো, মানে ইগনোর করতেছি না, বাট এটা একটা পলিটিক্যাল পার্টির বক্তব্য হতেই পারে যে অফকোর্স তারা চাইবে যে একটা নির্বাচন ব্যবস্থার মাধ্যমে যাতে গভর্নমেন্ট মানে ফর্ম করে এবং তার পরবর্তীতে বাকি কাজগুলো করবে, কারণ রাজনৈতিক দলগুলো ভয় আছে, যেহেতু শেখ হাসিনা ইজ স্টিল ইন ইন্ডিয়া। সো রাইট। এখানে ইন্ডিয়া সবসময় একটা গুটি করার ট্রাই করবে, রাজনৈতিকভাবে বিভিন্নভাবে অস্থিরতা বা ডিস্টেবিলাইজ করার ট্রাই রাইট। করবে। সো দ্রুত যদি জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো একটা গভর্নমেন্ট ফর্ম হয়, তখন আর এই যে আহ, মানে কি বলবো, এই যে রাজনীতিটা বা এই গুটি চালাচালি করা বা এই ধরনের অস্থিরতা তৈরি করার সুযোগটা পার্শ্ববর্তী রাষ্ট্র বা পৃথিবীর অন্য কোনো এক্সটার্নাল পাওয়ার এটা পাবে না। না। এখানে এই পয়েন্টটা আমি পলিটিক্যাল পার্টির পার্সপেক্টিভ থেকে বা পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে। বাট আমি একজন ফরহাদ মাজহারকে চিনিস কিনা জানি না, একটা পলিটিক্যাল অ্যানালিস্ট, হ্যাঁ, উনি চিনি। বিভিন্ন সময়, তো ওনার একটা আহ, আমি স্ট্যাটাস দেখলাম, ওনার একটা ভিডিওতে উনি বলতেছে যে গণ অভ্যুত্থানের পরে সংবিধান হয় নতুন করে তৈরি হয় সংবিধান। গণ অভ্যুত্থানের পরে আমি গণ অভ্যুত্থানটা আমি কখন করতেছি, যখন তোমার ওই কনস্টিটিউশন, তোমার হুম। ওই স্ট্রাকচার, তোমার ওই সিস্টেম, তোমার ওই সব কিছুর বিপক্ষে যে আমি আমি আমার অধিকারের আন্দোলনে আমি 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 গণ অভ্যুত্থান করতেছি। সুতরাং ওই সংবিধানের প্রোটোকলে আমি আবার করে শপথ নিব, বা হুম। ওই সংবিধানকে ফলো করে আমি পরবর্তী গভর্নমেন্ট মানে ফর্ম করব, বা পরবর্তী সব ধরনের লেজিসলেটিভ বডি সাজাবো আমি, বা আইন বিভাগ সাজাবো, এটা হতে পারে না। এটা নতুন করেই তৈরি হবে।
কারণ রাইট। ওই কনস্টিটিউশনে অনেক ভুল থাকতে পারে, বা যে প্রেসিডেন্ট তোমাকে শপথ পড়াচ্ছে তার লেজিটিমেসি নাই, রাইট? সো এইটার গণঅভ্যুত্থানের যে মিনিংটা, সেটা ফরহাদ মাঝহারের মতে যে যেভাবে শপথ নেওয়াটা বা ইন্টারিম গভর্নমেন্টটা যেভাবে ফর্ম করা হয়েছে, সেটা গণঅভ্যুত্থানের মানে মানে প্রপার রিয়াকশনটা পাওয়া যায়, আউটকামটা পাওয়া যায় নাই ওই গভর্নমেন্ট ফর্ম করার প্রসিডিওরের ভিতরে। রাইট। সো এটা নিয়ে একদিক দিয়ে বলা যায় যে মেবি মানে কারেন্ট কনস্টিটিউশন আন্ডারে বা কারেন্ট স্টেট সিস্টেমের আন্ডারে প্রেসিডেন্টের ফ্যাসিলিটেশনে যে শপথ গ্রহণ করলো, ইট ওয়াজন্ট প্রবাবলি দ্য বেস্ট ডিসিশন, তুই যদি থিঙ্ক অ্যাবাউট ইট, তাই না? ওই ওই সেন্সের থেকে, বিকজ তুই ইন আ ওয়ে তুই যে কনস্টিটিউশনকে তুমি চেঞ্জ করতে চাচ্ছ বা চেঞ্জ করার কথা বলতেছো, যে সিস্টেমকে তুমি করা মানে তুমি রিফর্ম করতে চাচ্ছ, ওই সিস্টেমের ওয়ান অফ দ্য বিগেস্ট মানে সিম্বলিক একটা এন্টিটি হচ্ছে প্রেসিডেন্ট। তো ওই প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের আন্ডারে তুমি শপথ নিচ্ছ, মানে তুমি ইনডিরেক্টলি ওটা লেজিটিমেসি দিচ্ছ। এন্ড এটা আমি অনেক চিন্তা করছি, এটা তো আমাদের মাথায় আসলে তো ওদেরও তো মাথায় আসার কথা। বাট দেন আই এম থিঙ্কিং, এটা আমি জানি না, আমি তো লিগাল এক্সপার্ট না, মেবি দ্য রিজন ইজ দ্যাট এখন আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে তো রিফর্মও করতে হবে আর ওই দিক দিয়ে বিচারও করতে হবে। বাংলাদেশের মানুষ দুইটাই চায়, আর বাংলাদেশের মানুষ এই দুইটাই যত দ্রুত পসিবল তত দ্রুত টাইমে চায় জিনিসটা। এখন যে লিগ্যাল ব্যাপার স্যাপার আছে, যে লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে তুই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে মানে কালপিট গুলাদেরকে তুই যে বিচার করবি, যে ফ্রেমওয়ার্কটা ইউজ করবি, এখন ওই ফ্রেমওয়ার্কটা তুই যদি ধ্বংস করে দেস, ফর ইনস্টেন্স কনস্টিটিউশনটা তুই যদি বলস নাল এন্ড ভয়েড আমি নতুন কনস্টিটিউশন করব, এখন ওইটার ওই মানে হোয়াট সার্কামস্ট্যান্সেস উইল দ্যাট ক্রিয়েট? আমি কি একটা দিকে বললাম আমি কনস্টিটিউশন বাদ দিয়ে দিলাম, বাট এট দ্য সেম টাইম ওই কনস্টিটিউশন বা পুরানো ফ্রেমওয়ার্কের আন্ডারে আমি ওদেরকে বিচার করলাম, তাহলে তো জিনিসটা আই থিঙ্ক মেবি একটা ডুয়াল জিনিস হয়ে গেল। ওই মেবি। প্রিপারেশনটা আমার কাছে মনে হয় ছিল না, যে হ্যাঁ। মানে গণঅভ্যুত্থানের পরে যে ওরকম মানে আহ, কি বলবো, মানে জনগণের উপস্থিতিতে একটা খোলা ময়দানে মানে বিপ্লবী স্টাইলে যে ওইটা করবে, আই থিঙ্ক ওই ধরনের প্রিপারেশনও ছিল না, এবং না। ওই ধরনের খুব বেশি ইচ্ছাও ছিল না, যেহেতু মানে আওয়ামী লীগ আর পাওয়ারে নাই, শেখ হাসিনা হ্যাজ লেফট দ্য কান্ট্রি, সে চলে গেছে। সো প্রেসিডেন্টকে কনস্টিটিউশনালি হায়ার পোস্ট, এবং তাকে রেখে কিভাবে শপথ নিয়ে দ্রুত দেশ গোছানোর কাজে নামা যায়, কারণ হাজার হাজার মানুষ তখন অসুস্থ, মারা গেছে অনেকে, দেশের আইন এক্স্যাক্টলি। শৃঙ্খলা পরিস্থিতি খুবই বাজে। সো আই হুম। থিঙ্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকার কারণেই ওই মুহূর্তে আর কোনো রিস্ক তারা নিতে চায়নি ইন্টারিম গভর্নমেন্ট, সো এক্স্যাক্টলি। দে ডিসাইডেড টু ডু ইট আন্ডার দ্য ইয়েস। বিকজ প্রেসিডেন্টস। তুই যদি বলছিস প্রেসিডেন্ট বাদ দিয়ে কনস্টিটিউশন বাদ দিয়ে আমরা কোনো কিছুই মানি না, এখন নতুন আমাদের স্টুডেন্টদের একটা গভর্নমেন্ট আসবে, ডক্টর ইউনূসই আসুক, তখন মানে মানুষের একটা সিস্টেম যে আছে, ওই সিস্টেমটা করাপ্ট বুঝলাম, বাট ওই সিস্টেম থেকেই তো তোর পুলিশ আছে, ওই সিস্টেম থেকে তো তোর আর্মি আছে। এখন ইউ নিড প্রশাসন পুলিশ আছে, অ্যান্ড জি। আর্মি টু অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন টু প্রোটেক্ট দ্য কান্ট্রি, তাই না? এখন তো তোর কেওস থেকে বাঁচাইতে হবে। এসব ব্যাপারে সবসময় তোর প্রোজ অ্যান্ড কনস হয়, এসব ব্যাপারে সবসময় 19-20 হয়। সো এইসব কনসিডারেশন করে ডিসিশন নেওয়া হয় আর কি। কারণ গণ অভ্যুত্থান করে আমি প্রেসিডেন্টকে সরাই দিয়ে ফুল অন একটা নতুন জিনিস করবো, এটা তো ওই সার্কামস্ট্যান্সিয়াল মানে ওই সার্কামস্ট্যান্সেস এটা কি বেস্ট ডিসিশন ছিল নাকি, ওইটা তো চিন্তা করা আমাদের ব্যাপার, তাই না? আমাদের একটা স্মুথ ট্রানজিশন খুবই ইম্পর্টেন্ট ছিল। এখন ডক্টর ইউনূস পাওয়ারে আসার সাথে সাথে যে তুই বড় বড় লিডাররা সাথে সাথে সমর্থন দিছিল, সাথে সাথে বললো যে উই ওয়ান্ট টু বিল্ড, মানে ওইটা ওই ওই লেজিটিমেসিটাও কিন্তু আসছে বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট একটা পুরানো সিস্টেমের কন্টিনিউশন হয়েছে নতুন সিস্টেমে। যদি ওরা পুরানো সিস্টেমটা বাদ দিয়ে স্ক্র্যাচ থেকে শুরু করতো, তার কেওসটা আরো বেশি হইতো, বাইরের দেশ থেকে লেজিটিমেসি আরো বেশি মানে পাওয়ার আরো বেশি ডিফিকাল্ট হইতো, আর ঝামেলা টু বি অনেস্ট মানে আরো বেশি দ্বিগুণ। না, এটা ঠিক আছে, দ্বিগুণ এখন আমি মেনে নিলাম যে প্রেসিডেন্টের আন্ডারে শপথ নেওয়া হলো, অ্যান্ড দেন বিচার বিভাগকে চেঞ্জ করা হলো, প্রধান বিচারপতিকে শপথ নেওয়ানো হলো, যদিও বিচার বিভাগের আমরা দেখতে হুম। পাচ্ছি যে একটা কুয়েট ট্রাই করতেছিল। বাট এই মুহূর্তে আমি গতকালকে একটা স্ট্যাটাস দিচ্ছি যে এই মুহূর্তে কনস্টিটিউশনে সাংবিধানিক সবচেয়ে দুইটা পাওয়ারফুল পোস্টে একজন প্রেসিডেন্ট আছে এবং আর্মি চিফ, রাইট। যেটা দুইটাই গত স্বৈরাচারী সরকারের বা গত সরকারের মানে বানানো এবং খুবই হ্যান্ড পিকড, কি বলবো, যে একটা আউটকাম এই দুইটা পোস্ট। রাইট। এই দুইটা যদি এইভাবে থাকে তাহলে কতটুকু রিস্ক আছে, এবং এই দুইটার থেকে মিনিমাম একটা চেঞ্জ করা, অর্থাৎ প্রেসিডেন্ট অথবা আর্মি চিফকে চেঞ্জ করা কতটুকু জরুরি বলে তুই মনে করিস এই মুহূর্তে? আম, আমি আমি এগ্রি করি ডেফিনেটলি চেঞ্জ করা উচিত, বাট আর্মি চিফটাকে চেঞ্জ করা কি এখন পসিবল হবে নাকি আমি শিওর না, বিকজ আর্মি চিফ ভালোই পপুলার, তাই না? আর আর্মি যে শুট করে নাই, অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ হিম ক্রেডিট, উনি কিন্তু শেখ হাসিনার ফ্যামিলির মেম্বার হয়েও কিন্তু উনি শেখ হাসিনাকে রিজাইন করতে বাধ্য করছেন। হি ওয়াজ বোল্ড ইনাফ টু সে দ্যাট আমি আমার আর্মির পার্সোনাল দিয়ে, আমরা আর্ম ফোর্সেস পার্সোনাল দিয়ে আমি গুলি করতে পারবো না বাংলাদেশের জনগণের মানে উপর। সে এটাও জানতো, নট বিকজ পারবো না সেটা, সে এটাও জানতো যেটা সে মানে বন্ধ করতে পারবে না এই ম্যাসাকার করলে। অলসো যে উনিও যে বেঁচে থাকবে বা উনিও যে মানে এটাতে সাস্টেন করবে,
সেটা উনি বুঝতে পারতেছিল। সো একটা সিচুয়েশনে সে একটা ডিসিশন নিছে, হি মেড ডিসিশন আর কি। মেড ডিসিশন, এখন ওনাকে মহান বলারও দরকার নেই, তাই না? মেবি হ্যাঁ, হি বেয়ার মিনিমাম, সো দ্যাটস ট্রু, যেহেতু বাট তার নিয়োগের ক্ষেত্রে যদি নেপোটিজম পাওয়া যায়, অর্থাৎ তার নিয়োগের ক্ষেত্রে বা তার আর্মি চিফ হওয়ার পিছনে যদি তুই দেখিস যে পলিটিক্যাল লবি কাজ করছে বা নেপোটিজম কাজ করছে, ওইখানে মহান বলার বা নায়ক বলার ওইখানে কোনো অবকাশ আমি মনে হয় না থাকে। বাট সে, হ্যাঁ, সে তখন তার দায়িত্বে যখন ছিল, তখন সে ওই মুহূর্তে যে সিদ্ধান্তটা নেওয়ার দরকার সে নিয়েছে। আমি হ্যাঁ, বলতেছি যে প্রেসিডেন্ট অথবা আর্মি চিফ, মানে ইট নট হ্যাজ ইট, ইট ডাজন্ট হ্যাঁ, হ্যাভ ইফ টু আই বি দ্য হ্যাড টু আর্মি চুজ চিফ। বিটুইন দ্য টু ইট উড বি দ্য প্রেসিডেন্ট। এন্ড এটা আমি বলে করি প্রেসিডেন্ট বিকজ প্রেসিডেন্ট উড বি এন ইজিয়ার কিল আর কি, মানে একটা ইজিয়ার কিল হবে। আর চিফ, মানে চিফ অফ আর্মি, চিফ অফ স্টাফকে, মানে চিফ অফ, মানে জেনারেল ওয়াকারকে যদি আমরা চেঞ্জ করি, আই ফিল লাইক ইনস্টেবিলিটি হওয়ার রিস্ক একটু বেড়ে যায়, তাই না? বিকজ ইটস এ মোর ইম্পর্টেন্ট পোস্ট এখন বাংলাদেশের কারেন্ট প্রেক্ষাপটে। সো আই থিঙ্ক মেবি ওদের মাথায় আসলে ওরা জিনিসটা এখন করবে না, বা ওরা অল্টারনেটিভ খুঁজতেছে, বা ওরা কেমনে করবে, ওই আর্মি চিফকে চেঞ্জ করে কেমনে করবে। বাট হ্যাঁ, আমি যদি দুইটার মধ্যে একজন চুজ করি, ইমিডিয়েটলি প্রেসিডেন্টকে নামানো উচিত। বিকজ একটা রিস্ক আছে, মানে প্রেসিডেন্ট আর্মির সাথে না হইলেও বিভিন্ন টাইপের ওর, হি হ্যাজ ইনাফ অ্যাক্সেস ওই পজিশনের কারণে, যেটাতে ও মানে ইজিলি কল করতে পারবে, এটা করতে পারবে, ওটা করতে পারবে, অনেক অনেক কনস্পিরেসি করতে পারবে ওর ওর অ্যান্ড হি ইজ আ লয়ালিস্ট থ্রু এন্ড থ্রু। এটা তো আমাদের নতুন কোনো মানে বাট জিনিস না। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু নির্বাহী ক্ষমতা বলে আর্মি চিফকে সরাতে পারে ইজিলি, প্রেসিডেন্টকে আমার মনে হয় ওইভাবে সরাতে পারে না, তবে জোর করতে পারে সো দ্যাট যে উনি নিজে থেকে রিজাইন করে। প্রেসিডেন্টকে হয়তো ফোর্স করতে পারে যে হুম, রিজাইন করার জন্য, স্বেচ্ছায় পদত্যাগ যেটাকে বলি। কিন্তু হুম। আর্মি চিফকে চেঞ্জ করতে কিন্তু নির্বাহী বিভাগের কোনো সময় লাগার কথা না, বিকজ অলরেডি সবসময় চেইন অফ কমান্ডে কিন্তু পাইপলাইনে থাকে যে পোটেনশিয়াল চিফ অফ আর্মি হওয়ার জন্য। বাট অল্টারনেটিভটা আই থিঙ্ক ইজ ডিফিকাল্ট টু গেট দোস্ত। আমি জুলকারনাইন স্যারের একটা পোস্ট দেখতেছিলাম, উনি লম্বা একটা লিস্ট দিছে যে এখন পর্যন্ত জাস্ট হেডদেরকে সরানো হয়েছে বিভিন্ন ডিজিএফআই, এনটিএমএসি, বিভিন্ন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে সেনাবাহিনী অর্গানগুলোর আর কি। অর্গানগুলোতে। বাট তোর হাই কমান্ড যেগুলা, মোস্ট অফ দেম আর স্টিল আওয়ামী লীগ লয়ালিস্ট, মোস্ট অফ দেম আর স্টিল ভেরি মাচ মানে মানে ঝামেলা করার মতো লোক আর কি। এখন তোর ফার্স্ট কমান্ডে তুই ছড়াইতে যাচ্ছিস, বাট তোর যদি সেকেন্ড আর থার্ড কমান্ডেও মানে ওই লেভেলের লিডার গুলো যদি সব লয়ালিস্ট থাকে, তখন তো তোর অল্টারনেটিভ যখন এত কমে যায়, তখন তো তুই কই যাবি? এদিকেও যেতে পারবি না, ওইদিকেও যেতে পারবি না। সো মেবি ওইটা থেকে হেজিটেন্সটা আসতেছে আর কি, আমার যেটা মনে হয়। তো আই আর থিঙ্ক এখানে এখানে আবার মানে রাষ্ট্রের যে সিভিল সোসাইটি, তাদের একটা গ্রুপের কিন্তু মত, মানে তারা চাচ্ছে যে একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফর্ম করা হোক বাংলাদেশে, যে যেখানে, যেহেতু আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলতেছি, নতুন বাংলাদেশের পথ চলায় আমরা থাকতে চাচ্ছি, তাহলে সেখানে আমরা এই প্রধানমন্ত্রী সিস্টেমটাই আমরা সরাই ফেলতে পারি, আমরা একটা প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি সিস্টেমে কিন্তু আমরা যাইতে পারি, যে যেখানে হুম, প্রেসিডেন্ট থাকবে। আমাদের কিন্তু ছিল এটা একসময়, স্বাধীনতার পরবর্তী সময় কিন্তু প্রেসিডেন্ট সিস্টেম ছিল, ইভেন প্রেসিডেন্ট এরশাদ আমরা বলে থাকি, অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের সময় কিন্তু প্রেসিডেন্সিয়াল একটা স্ট্রাকচার আমাদের ছিল। সো আমরা কি ওই সিস্টেমে ফেরত যেতে পারি কিনা আসলে। হুম, হুম, হুম। না এখন, তখন আমি জানি না শেখ মুজিবের টাইমে কি আমাদের প্রেসিডেন্ট ছিল, সাথে শেখ পার্লামেন্টও মুজিব ছিল। প্রথমে প্রধানমন্ত্রী ছিল, তার পরবর্তীতে উনি কিন্তু মানে প্রেসিডেন্ট হয় বাংলাদেশের, অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে ই আচ্ছা, করে আর কি। সো সেন্টার অফ পাওয়ার রাষ্ট্রপতির সাথেই ছিল। আর মানে পার্লামেন্ট কি ইলেকশন টিলেকশন হইতো নাকি আমাদের হ্যাঁ, ফার্স্ট? পার্লামেন্ট তো ইলেকশনের থ্রুতেই হতে হবে। আচ্ছা, সো হ্যাঁ, ওইটা করা যায়, মানে ধর একটা লেজিসলেটিভ বডি থাকবে আর এক্সিকিউটিভ বডি থাকবে, এক্সিকিউটিভ বডির একটা আলাদা ইলেকশন হবে, এটা হইতেই পারে, এটা ইজ নট মানে ধর, তাহলে একটার দিকে ধর ব্যালেন্স অফ পাওয়ার থাকে, মানে শেখ হাসিনা ফর ইনস্টেন্স যদি এক্সিকিউটিভলি উনি প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হন, আই ডোন্ট নো ওয়াই আমি বারবার শেখ হাসিনার এক্সাম্পল আনতেছি, আই উইশ আই কুড চেঞ্জ। বা ধর 16 বছর প্রধানমন্ত্রী ছিল তো, ইভেন অনেকেই অনেক টকশোতে একটু বলি, অনেকেই তো অনেক টকশোতে বলছে যে বর্তমান প্রধানমন্ত্রী বা মানে সাবেক প্রধানমন্ত্রী যে বলতে হবে, মানে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, তো 16 ইয়ার্স ইটস এ লং আসলে টাইম। সো বিভিন্ন আলোচনায় অনেকে হয়তো ভুল করে বলে ফেলতেছে যে বর্তমান প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলতেছে, বাট সাবেক বা মানে গত সরকারের প্রধানমন্ত্রী, এই কথাগুলোর প্র্যাকটিস আসতে আমার কাছে মনে হয় আরো একটু সময় লাগতেছে, টাইম বিকজ লাগবে। আসলে এখনো তো আমরা ওই পর্যন্ত মানে ওইভাবে বের হইতে পারি নাই, মানে কি বলবো, মানে এখন 1 মাসও পর্যন্ত হয় নাই, এবং না, 16 বছর ইজ এ লং টাইম। ইয়া, কন্টিনিউ কর। long time। না, যেটাই বলতে এখন ধর শেখ হাসিনা ফর ইনস্টেন্স যদি প্রাইম মানে প্রেসিডেন্ট ইলেকশন করে, প্রাইম মানে লেজিসলেটিভ ইলেকশন ডিফারেন্ট হবে। সো সো একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকবে, বিকজ তোর প্রাইম মিনিস্টার যে প্রেসিডেন্ট হবে সেই যে ধর মানে তোর পার্লামেন্টকে কন্ট্রোল করতে পারবে, এটা কোনো ঠিক নাই। আওয়ামী লীগ হওয়ার প্রেসিডেন্সিয়াল ইলেকশন জিতবে, বাট পার্লামেন্টের ইলেকশন, পার্লামেন্ট কন্ট্রোল কে করতেছে ওইটা অন্য পার্টি করতে পারে। সো ওইভাবে থিওরিটিক্যালি একটা পাওয়ার ব্যালেন্স আসে, ইট মেক সেন্স। বাট বাংলাদেশে তো আসলে ডিফারেন্ট সিচুয়েশন। বাংলাদেশের মানুষ যখন একটা পার্টিকে চুজ করে, আমাদের হিস্ট্রিতে যা বলে, ওই পার্টি সবসময় পাওয়ার আসে। সো ওইটার রিস্কটা হচ্ছে ধর একটা প্রেসিডেন্সিয়াল সিচুয়েশনে গেলে ধর, যদি
মানে পপুলার অপিনিয়ন থেকে আমি বিএনপিকে জিতাবো, আর ফর ইনস্টেন্স মির্জা ফখরুল প্রেসিডেন্টের জন্য দাঁড়ালেন, আর ওই দিক থেকে ধর বিএনপির সব লোকরা মানে পার্লামেন্ট থেকে পার্লামেন্টের জন্য ইলেকশন করলো। তো এমনও হতে পারে যে বিএনপির জোয়ারে প্রেসিডেন্টও বিএনপি হলো, আর ওই দিক দিয়ে তোর পার্লামেন্টও বিএনপি হলো। এখন আমাদের যতই লস থাকুক, যতই যায় থাকুক, ওই লেভেল অফ মানে ওভারওয়েলমিং এক পার্টি ফোকাসড মানে পাওয়ার ইজ নট আ গুড আইডিয়া এভার আর কি, বুঝছো? সো ওইটার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের, প্রেসিডেন্সিয়াল সিস্টেমের যখন কিছু প্রোজ আছে তার সাথে কিছু কনস এন্ড রিস্কস আছে, and বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটা বেস্ট এটা নিয়ে আসলে রিসার্চ করা দরকার। এই জন্য একটা প্রপার একটা ইনফর্মড অপিনিয়ন আসা দরকার। বাট হ্যাঁ, মানে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট জব, এটা আমি কি বলবো। দে হ্যাভ অ্যান অ্যামেজিং, মানে এত ডিফিকাল্ট একটা জব আছে ওদের সামনে। বাংলাদেশের মানুষ কয়দিন সাপোর্ট দেবে, আমি তাই বলতে চাচ্ছি আমাদের দর্শকদেরকে, স্পেশালি ইয়াং পিপল থেকে, মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার লাইফ টাইম আমরা এমন একটা লিডার পাইছি, বা এমন একটা গভর্নমেন্ট পাইছি যাদের মোরালিটির কোয়েশ্চেন আমরা করব না, বিকজ দে হ্যাভ প্রুভড ইনাফ, তাই না? ডক্টর ইউনুসের ইন্টেনশনস কোথায় এটা আমরা ভালো করে জানি, এটা মানুষের বিশ্বাস আছে। সো ইভেন দো দের ইজ আ লট অফ কোলাটারাল ড্যামেজ, ইভেন দো আমাদের 5 তারিখের পর থেকে এখন থেকে শুরু করে অনেক ঝামেলা হয়েছে, অনেক প্রবলেমস হয়েছে, আর অনেক প্রবলেম বারবার উপরে আসতেছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা অ্যাজ মাচ এজ পসিবল পেশেন্ট থাকি ডক্টর ইউনুসের গভর্নমেন্টের সাথে, বিকজ দে হ্যাভ আ ভেরি ডিফিকাল্ট জব। কারণ ওদের থেকে আমরা সৎ মানুষও চাই, পলিটিশিয়ানও চাই না, বাট ওরা যে পজিশনগুলো রান করতেছে ওগুলো আবার পলিটিক্যাল পোস্ট। মিনিস্টাররা তো তোমার অ্যাডমিনের কাজ করে, মিনিস্টাররা তো পলিটিক্যাল কাজ করে, তাই পলিটিক্যাল না? কাজ করে। অ্যাডমিনরা তো অ্যাডমিনের কাজ করে, আর পলিটিক্যাল ব্যাকআপটা, সো দে আর ওদের থেকে আমরা পলিটিক্স এক্সপেক্ট করতেছি, আবার ফুল অন কঠোর অ্যাডমিনিস্ট্রেশনও মানে এক্সপেক্ট করতেছি, ওরা সবকিছু ক্লিন করে ফেলবে, বা ওদের থেকে আমরা জাস্টিসও চাচ্ছি, ওদের থেকে আমরা ল অ্যান্ড সিকিউরিটিও চাচ্ছি, তাই না? ওয়েন ইন রিয়ালিটি ওরা কোন সার্কামস্ট্যান্সেসে দেশের মানে রেসপন্সিবিলিটিটা পাইছে, আমি ক্ষমতা বলবো না, ওদের পাওয়ার কতটুকু এটা খুবই, ইটস নট ভেরি মানে ইটস আর্গুয়েবল, বাট ওরা কোন সার্কামস্ট্যান্সে যে ওরা ক্ষমতাটা এই সরি রেসপন্সিবিলিটিটা পাইছে, আর রেসপন্সিবিলিটিটা মানে ঠিক করার জন্য যে কত টাইম লাগবে বা কত কমপ্লিকেটেড, এটা আসলে আপনারা আমরা যতই পেপার পড়ে বুঝবো না, দিস ইজ ভেরি কমপ্লিকেটেড। এন্ড আমাদের যতটুকু পসিবল ওনাদেরকে স্পেস দিতে হবে। আর গুড থিং ইজ সব রাজনৈতিক দলরাও সেম জিনিসই করতেছে, আই থিঙ্ক বিএনপি, জামাত, ওরা সবাই জানে যে দে ডোন্ট ওয়ান্ট টু বি, ওরা এখন দেশের যে রেসপন্সিবিলিটিটা নিতে হবে ওরা এখন নিতে চায় না, বিকজ এখন যে ক্রাইসিস সিচুয়েশন, ওই ক্রাইসিস সিচুয়েশনে নো ওয়ান ওয়ান্টস টু টেক দ্য রেসপন্সিবিলিটি। ডক্টর ইউনূস ভালো মানুষ দেখে ওনার একটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে উনি জিনিসটা নিছেন, বাট আই থিঙ্ক বিএনপি এন্ড জামাতও দে নো দে ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটিস টু, দে মাইট হ্যাভ দ্য ক্যাপাবিলিটিস, বাট ঠিক মতো এটা শিপটা যে ভালো করে স্টিয়ার করবে, আবার নিজেদের পলিটিক্যাল যে মানে অপিনিয়নটা, পলিটিক্যাল যে পপুলারিটি আছে ওইটাও মেনটেন করবে, এটা খুবই ডিফিকাল্ট। সো মানে এই মুহূর্তে যে ইকোনমিক ক্রাইসিসটা ওইখানে যেই আসবে তাকেও কিন্তু মানে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে ব্লেম নিতে হয় ফর শিওর, যে তুমি এটা কেন কন্টিনিউ করতে পারোনি, তাহলে তুমি কেন আসলে। সো এই মুহূর্তে যে অর্থনৈতিক বিপর্যয় চলতেছে, সত্যি কথা বলতে আমি আজকে ব্র্যাক ব্যাংকের যে সিইও ওনারই দেখতেছিলাম আমিও যে হ্যাঁ। আপনাদের কোনো আইডিয়াই নেই যে আমাদের কি ধরনের অর্থনৈতিক বিপর্যয় চলতেছে। সো আমার কাছে যেটা মনে হয় রাজনৈতিক দলগুলো অত বেশি ইন্টারেস্টেড না। হুম। মানে নির্বাচনটা যে এখনই হোক বা আমরা এখনই গভর্নমেন্ট ফর্ম করবো এরকম কোনো তড়িঘড়ি আমি তাদের ভিতরে দেখিনি, কিন্তু তারা এখনো পর্যন্ত বলতেছে যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে সাহায্য করতে চাই নির্বাচনের জন্য যতটুকু সময় লাগা দরকার, বা আমাদের যে রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো ফিক্স করতে যতটুকু সময় দরকার আমরা তাদেরকে দিতে রাজি। এবং আমার মনে হয় এটাও কারণ হতে পারে যে আওয়ামী লীগ ইজ স্টিল অ্যাক্টিভ মানে অ্যাট লার্জ, তাই না? ওদের একটা সো কমন এনিমি আছে, হ্যাঁ। তো একটা কমন এনিমি আছে পলিটিক্যাল পার্টিগুলো, অ্যাট দ্য সেম টাইম দ্য ইকোনমিক ক্রাইসিস, আইন শৃঙ্খলা বাহিনীর জননিরাপত্তার খুবই খারাপ অবস্থা। সো এই জায়গাটাতে যদি কোনো পলিটিক্যাল পার্টি টেক ওভার করেও দেখা যাচ্ছে আরেকটা রেভলিউশন হতে পারে। সো ওই জায়গা থেকে পলিটিক্যাল পার্টিগুলো খুবই সেন্সিবল ডিসিশন নেওয়ার ট্রাই করতেছে। আমরা যদি দেখি যে রাষ্ট্রপতির সাথে সরি প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে গত 2-3 দিন আগে, সম্ভবত 14ই আগস্ট, হুম। সেখানে কিন্তু সবাই বের হয়ে সাংবাদিকদেরকে বলছে যে না আমরা নির্বাচন নিয়ে তেমন কোনো কথা বলিনি, আমরা বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বা কিভাবে সহযোগিতা করতে পারি, এবং আমাদেরকে উপদেষ্টা মণ্ডলী থেকেও এনশিওর করা হয়েছে যে প্রতি মাসে একটা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসা হবে এবং বিভিন্ন রোড ম্যাপ নিয়ে কথা হবে যে আমরা নির্বাচনকে কিভাবে আমরা নির্বাচনের এক্স্যাক্টলি। রোড ম্যাপ তৈরি করতে পারি। সো ইটস ভেরি মানে কি বলবো একটা কাম একটা সিচুয়েশন খুবই। বিটুইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড অল দ্য আদার পলিটিক্যাল পার্টিস এক্সেপ্ট আওয়ামী লীগ আর কি। হ্যাঁ, আর আমরা যে লেজিটিমেসির কথা বলতেছি, লেজিটিমেসি কেমনে আসে? শুধু ভোটের থ্রুতে আসে না, তুই তো তুই ইম্পর্টেন্ট স্টেক হোল্ডারদেরকে তুই কত ইনক্লুডেড ফিল করাচ্ছস, ওইটাও ইম্পর্টেন্ট। এন্ড সোফার বাংলাদেশের হিস্ট্রিতে আমি লাস্ট কবে, আই ডোন্ট নো যে কোন ইন্টারিম গভর্নমেন্ট আর কোন নর্মাল গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কমিট করছে যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে প্রত্যেক মাসে আমরা মিটিং করব, মিটিং করে আমরা কনসাল্ট করব, মানে এই টাইপের যে স্পেসটা দেওয়া, ইটস আ ভেরি বিগ স্পেসটা স্টেপ। দেওয়া, হ্যাঁ, একটা ব্রিদিং স্পেস দিচ্ছে কিন্তু।
সো হ্যাঁ, আর পলিটিক্যাল পার্টিরও একই কাজ করতে হচ্ছে, ব্রিদিং স্পেসটা দিতে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টকে, সো দ্যাট ওরাও রিঅর্গানাইজ করতে পারে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে। আর ওদের সাথে কনসালটেশন করে যে ওরা জিনিসটা আগাবে ওইটার ভাবটা দিচ্ছে, আর এটা কতটুকু বাস্তবায়িত হবে ওটা আমি মানে রিয়েলিটি হবে ওটা উই ডোন্ট নো, বাট হোপফুলি হবে। বিকজ কালকে একটা মানে টক শো দেখতেছিলাম, ওখানে আন্দোলন রহমান পার্থ একই কথাই বলছেন যে আসলে এখন বিকজ গোলাম গোলাম রনি, মাওলা রনি। গোলাম হুম। মোল্লা রানী উনি বলতেছিলেন যে আসলে আমি যেটা বললাম যে ওরা তো পলিটিক্যাল, দিস আর পলিটিক্যাল পোস্ট, যারা উপদেষ্টারা যারা আছেন দিস আর নট অ্যাডমিনিস্ট্রেটিভ। এখন ওরা সবাই এনজিও থেকে আসছেন, ওরা অনেক নিজেদের কর্পোরেট লাইফ থেকে আসছেন, বিভিন্ন সংস্থা থেকে আসছেন, দে আর ভেরি কেপেবল ইন অ্যাডমিনিস্ট্রেটিং দোজ থিংস, বাট ওরা পলিটিক্যাল না। সো আন্দোলিব রহমান পার্থ এই প্রসঙ্গে কথা একটা বলছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট পলিটিক্যাল না হলেও ওদের এখনো টাইম আছে, এখনো অপরচুনিটি আছে ওই পলিটিক্যাল সাইডটা কভার করার জন্য। এন্ড উনি বারবার বলতেছিল যে ওই পলিটিক্যাল সাইডটা কভার করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট যে স্পেসটা দেওয়া দেওয়া হয়েছে, পলিটিক্যাল পার্টিটা প্রত্যেক মাসে মাসে ওদের সাথে কনসাল্ট করবে, দ্যাট ইজ ইন ইটসেলফ ইজ আ বিগ স্টেপ। এখন আলটিমেটলি দেখতে হবে কে কতক্ষণ পেশেন্স রাখতে পারে, কে কতক্ষণ আমরা, এটা আসলে আমাদের জাতির একটা টেস্ট, এটা ইন্টারিম গভর্নমেন্টের টেস্ট না, এটা কোনো পার্টিকুলার মানে পলিটিক্যাল পার্টিরও টেস্ট না, ইট ইজ আ টেস্ট অফ আওয়ার পিপল, আমাদের জাতির একটা টেস্ট যে আমরা আমাদের ইমিডিয়েট নিডস গুলা, শর্ট টার্ম নিডস গুলো পিছনে ফেলে আমরা জাতির কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে কি আমরা একসাথে আমাদের ডিফারেন্সেস ছেড়ে দিয়ে একসাথে কি কাজ করতে পারি নাকি? দ্যাট ইজ অ্যাকচুয়ালি, দ্যাট ইজ দ্য বিগ, তাই না? এক্স্যাক্টলি, মানে এরকম আমাদের ইতিহাসে কিন্তু অভ্যুত্থান হয়েছে। হুম, 69-এ হয়েছে, 90-এর গণ আন্দোলনকেও এক ধরনের অভ্যুত্থান বলা যায়। মানে বিভিন্ন সময় কিন্তু অভ্যুত্থান হয়েছে, আমরা রাষ্ট্র পাইছি, হুম, স্বাধীনতাও পাইছি এর আগে। বাট ওই ধরনের রেভলিউশন থেকে এইরকম মানে নতুন করে দেশটাকে নতুন করে চালানোর যে মানে যে অনুপ্রেরণা, এটা কিন্তু আমরা কখনো ওইভাবে পাইনি। না, সবসময় পলিটিক্যাল পার্টিগুলো টেক ওভার করছে, তারা তাদের মতো করে রাষ্ট্র চালাইছে। কিন্তু হুম, এবারের আন্দোলন, এবারের যে গণ আন্দোলন এবং জনগণ থেকে যে আন্দোলনটা আসছে, সেখানে কিন্তু জনগণের নতুন করে রাষ্ট্র মেরামতের জন্য সবাইকে একটু ধৈর্যশীল হয়ে, মানে পিছনের যা গেছে বা পলিটিক্যাল পার্টির যে যে ইন্টারেস্ট আছে এখনো বা যে উদ্দেশ্য আছে, এগুলাকে কিছু সময়ের জন্য ভুলে যে হলেও সবাইকে একসাথে এই রাষ্ট্র বিনির্মাণে কিন্তু কাজ করতে হবে। না হলে এখন যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশন থেকে আমরা কিন্তু মানে ভালো জায়গায়ও যেতে পারবো, আবার একদম মানে ডিস্ট্রাকশনও চলে যাওয়ার সুযোগ আছে। পারি। দ্যার ইজ এ হাই চান্স। হ্যাঁ, আর আমার মনে হয় পলিটিক্যাল পার্টির এগুলো বুঝতেছে, বুঝছো, দে আন্ডারস্ট্যান্ড। আমার একটা রিস্ক দেখতেছি যে বিএনপি ডিফিকাল্ট হচ্ছে, দে আর স্ট্রাগলিং টু কন্ট্রোল ওদের হ্যাঁ, কর্মীদেরকে। বিএনপির চেইন অফ কমান্ডের সাথে মানে হাই কমান্ডের সাথে তৃণমূলের সবসময় ব্যালেন্স কখনোই আমি ওইভাবে দেখতে পারিনি বিগত সময়ে, যারা বিরোধী দলেও যখন যারা তারা যখন ছিল, হুম, এমনকি এর আগেও ক্ষমতায় যখন ছিল। বাট এই মুহূর্তে আমি যেটা মনে করি, বিএনপির হাই কমান্ড হয়তো বলতেছে যে কিভাবে আমরা আরো বেশি কোঅপারেটিভ হতে পারি বা আরো বেশি মানে স্থির বা মানে কাম থাকতে পারি। বাট গ্রাউন্ডে ওই রিয়ালিটিটা মানে কি বলবো, ওইটা ফোকাসড হচ্ছে না, বিকজ দীর্ঘদিন ধরে মামলা, দীর্ঘদিন ধরে গুম খুন, সো নির্যাতিত কর্মী যারা বা রাজনৈতিক দলের সমর্থক যারা, ওরা দিন শেষে তো আমরাও একটা বাঙালি জাতি, সো ওদের থেকে এক ধরনের মানে লোভ বা মানে এই যে চাঁদাবাজি করা, এই যে ক্ষমতার অপব্যবহার করা, এই জিনিসগুলা আসবে, এটা খুব স্বাভাবিকই আমি বলবো। কিন্তু এই মুহূর্তে মানে আরো বেশি কাজ করতে হবে যে এই জিনিসগুলোকে যাতে আর কমানো যায়, কারণ এটা একটা দেশটাকে গঠন করতে হবে। এখন তুমি যদি ইফ ইউ ডু দ্য সেম থিং যেটা আওয়ামী লীগ করে গেল, তুমি যদি সেম রিপিটেশনটা করতে থাকো, এখনো কিন্তু নির্বাচন হয় নাই, নির্বাচন কবে হবে আমরা এখনো জানি না। সুতরাং জনগণ যদি আবার ওইটা ভুলে যে তোমার জিনিসটাকে আবার মনে করা শুরু করে, তখন সেটা তোমার পলিটিক্যাল পার্টির জন্য একটা বড় অসুবিধা হয়ে দাঁড়াবে আগামী নির্বাচনে, উইদাউট এনি ডাউট। এক্স্যাক্টলি। তুমি এখন যে ভোটটা যেটা জিততে পারতা তুমি, মানে আওয়ামী লীগ যে খেলার মাঠে নাই এই কারণে, ওই ভোটটা তুমি আস্তে আস্তে লুজ করবে, তোমারই ম্যান্ডেট লুজ, এন্ড দে আর টেকিং ইট সিরিয়াসলি। আমি পরশুদিন তো দেখলাম মির্জা ফখরুলের অ্যানাউন্সমেন্ট যে তোর ওনার অ্যানাউন্সমেন্ট না, বাট একটা পত্রিকায় পড়লাম যে বিএনপি অ্যানাউন্স করছে 44টা মনে হয় বিএনপি কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে তোর পার্টি থেকে। সো ওরা তো ওই ধরনের, আই থিঙ্ক, আমি অপটিমিস্টিক হচ্ছি বিকজ আই থিঙ্ক বিএনপির হাইকমান্ডও দে নো, জামাত তো অলরেডি ইজ এ ভেরি ডিসিপ্লিন পার্টি, এটা দেখে বুঝতেছি আমরা। বাট স্টিল বিএনপি আই থিঙ্ক আসলে এটা টাইমেরও ব্যাপার, মানে পুরো ব্যাপারটাকে টাইমেরও ব্যাপার। কন্ট্রোল করতে গেলে, এবং অনেক জায়গায় অনেক ধরনের কিছু হচ্ছে, এগুলাকে টোটাল আবার মানে কি বলবো পলিটিক্যালি ঢাকায় ফোকাস করা এট দ্য সেম টাইমে সারা বাংলাদেশকে মেনটেন করা সাংগঠনিকভাবে, ইটস নট অ্যান ইজি টাস্ক। নট বাট এন দে ইজি। শুড মানে ট্রাই ভেরি হার্ড আর কি, যেন এটাকে কন্ট্রোল করে আনতে পারে। এবং তারা যদি পরবর্তী নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন চায়, বাংলাদেশের মানুষের
আহ, মানে ভোট চায়, তাহলে তাদেরকে অবশ্যই মানে ওই ব্যবহার, ওই সীমাবদ্ধতার ভিতরে থেকে তাদের পলিটিক্যাল বিহেভিয়ার গুলোকে দেখাতে হবে। আদারওয়াইজ একজনকে 16 বছর আমাকে শোষণ করে গেল, এরপরে সে যাওয়ার পরে তুমিও সেই শোষকের ভূমিকায় আসার মতো প্রস্তুতি যদি নিতে থাকো, এবং এটা হুম যদি জনগণ বুঝতে পারে, তোমাকেও রক্ষা দিবে না। বিকজ ইটস এ ডিফারেন্ট জেনারেশন, হুম ডিফারেন্ট বাংলাদেশ এখানে। এখানে আমরা সহস্রাধিক মানুষ, মানে হাজার, ইউএন এর রিপোর্ট অনুযায়ী 650 দেখলাম, বাট আমার কাছে যেটা মনে হয় 1-2 হাজার মানুষের জীবন কিন্তু চলে গেছে এই আন্দোলনের জন্য। এবং বাংলাদেশে কোনো অভ্যুত্থানে এত মানুষের মৃত্যু হয় নাই। সবসময় হয়তো দেখা যাচ্ছে যে 2-4 জন মারা যাওয়ার পরেই কিন্তু ওই গভর্নমেন্ট ফল করছে, অথবা ওই গভর্নমেন্ট মেনে নিছে দাবি। বাট একমাত্র শেখ হাসিনা যেটা করছে, যে দীর্ঘদিন ধরে সে এই জিনিসটাকে প্রলং করছে, এই যে আন্দোলনটাকে, এবং তার উপরে যে ব্রুটালিটি চালানো হয়েছে, এবং ইন্টারনেট শাটডাউন থেকে অনেক কিছু। সো এই স্যাক্রিফাইসটা কোনোভাবেই নষ্ট হতে আমরা দিতে চাই না অন্তত, এবং আমি শিওর যে তরুণ প্রজন্মের কেউ এটা চায় না। সো না। পলিটিক্যাল পার্টিকে ভেরি মানে কশাস হতে হবে হ্যাঁ, তাদের এটা পলিটিক্যাল আব্দুল অ্যাক্টিভিটিস রহমান নিয়ে। পার্থ এটা কালকে বলছিলেন যে আসলে এই যে শেখ হাসিনার বা আওয়ামী লীগের যে পতনটা দেখতেছি, এই পতন থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি, শিক্ষা নিতে না পারি, তাহলে এটা মানে আমাদের জন্য আমরাই মানে দায়ী আসলে। বিকজ উনি লাস্টের দিকে কথাটা এভাবে বলছে যে যার কাছেই হোক আলটিমেটলি ছাত্র সমাজের কাছে আমাদের অ্যাকাউন্টেবল হতে হবে। আর এই ছাত্র সমাজ কিভাবে আর আওয়ামী লীগ ফ্যাসিস্টের মতো একটা স্ট্রং গভর্নমেন্টকে নামাই দিতে পারে, ওইটা আমরা নিজের চোখে দেখছি। আর আমরাও যদি একই কাজ করি, আমাদের টাইমে যে হেলিকপ্টার থাকবে আমাদেরকে ইন্ডিয়া নেওয়ার, ওই সিচুয়েশন তো নাই, তাই না? ওই নাই, সিচুয়েশন থাকবে নাই। না, ওইটারও গ্যারান্টি দিতে পারতেছি না আমরা। So আওয়ামী লীগের তো আমাদের পুরোপুরি ইন্ডিয়ার সাপোর্ট ছিল, মানে অল ওভার দ্য টাইম, তাই না? সো ইন্ডিয়ার সাপোর্ট ছিল বা ধর ওই লেভেলের সিস্টেমটা ছিল। And আওয়ামী লীগ যে লেভেলের ব্যাকআপ কুশনটা বানাইতে পারছে, এখন নতুন গভর্নমেন্ট এসে ওই লেভেল অফ ব্যাকআপটা বানাইতে পেরে তারপর আবার মানে স্বৈরাচারী জিনিসপত্র করবে, ওইটা করে ওরা আবার মানে আরামসে পালাইতে পারবে, ওইটাই বলছে। ওইটার গ্যারান্টিও নাই, মানে ইট কুড বি। ওরা বলতেছে যে শেখ হাসিনার থেকে আরো বাজে পতন হইতে পারে নতুন পার্টিরা যদি এসে এই ধরনের কাজ করে। সো দ্যাট ওয়াজ আ ভেরি এম্পাওয়ারিং থিং। অ্যান্ড আই থিঙ্ক উনি কাউকে খুশি করার জন্য কথাটা বলে নাই, আন্দোলন রহমান পার্থ, বা স্টুডেন্ট কমিউনিটির সাথে অ্যাপিল করার জন্য বলে না। হি জেনুইনলি বিলিভস দ্যাট, এন্ড আই থিঙ্ক হি জেনুইনলি বিলিভস দ্যাট স্টুডেন্ট কমিউনিটির ওই লেভেলের পাওয়ারটা আছে, এন্ড ইট ক্যান হ্যাপেন এগেন, তাই না? দ্যাটস দ্য ইম্পর্টেন্ট লেসন আর কি। এখন আমরা আরেকটা টপিকে একটু কথা বলি, যে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী তৈরি হলো, এবং সাডেনলি আমরা কিছু চেঞ্জ দেখতে পারলাম গত পরশুদিন থেকে, যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরায় দেওয়া হলো, পাট ও বস্ত্র উপদেষ্টা বানানো হলো, এবং পরবর্তীতে আরো 3 জন নতুন করে নিয়োগ দেওয়া হলো, এবং দায়িত্বের ভিতরে কিছু রদবদল হইলো। সো হুম এটাকে কিভাবে দেখতেছিস তুই? মানে সাখাওয়াত হোসেন আওয়ামী লীগ নিয়ে কিছুদিন আগে যে বক্তৃতা দিল, তারপরে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছিল, সেটা রাজনৈতিক দলের থেকেও এবং ছাত্র সমাজদের পক্ষ থেকেও। এবং হ্যাঁ তখনই কিন্তু অনেকেই তার দ্রুত অপসারণ চাইছে, যে তাকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরানো হোক, কারণ সে আওয়ামী লীগ যেখানে ভেরি রিসেন্ট একটা অ্যাট্রসিটি করলো, এবং ক্ষমতা থেকে মানে তারা পালানো লাগলো, সেই দলকেই আবার কিভাবে নতুন করে সাজানো যায়, সেই বক্তব্য একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যাদেরকে ছাত্র সমাজই পাঠাইছে তার হুম কাছ থেকে তারা আশা করে নাই। এট দ্য সেম টাইমে অনেক পলিটিক্যাল পার্টিও বলছে যে তার এই ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত হয় নাই। তো তাকে সরানো হলো। সো এই সিচুয়েশনটাকে কিভাবে দেখতেছিস? এবং নতুন যে স্বরাষ্ট্র উপদেষ্টা নেওয়া হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল সম্বন্ধে অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম নাম ওনার, উনি বিডিআর এর প্রধান ছিল, বিডিআর বিদ্রোহের আগে আর কি, বিডিআর এর যে আচ্ছা। ম্যাসাকারটা হলো তার ঠিক ইমিডিয়েট আগে উনি বিডিআর এর প্রধান ছিল, এবং পরবর্তীতে আহ, উনি সম্ভবত 111-এর টাইমেও অ্যাক্টিভ ছিল, হুম এবং ওনাকে করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সো হোয়াটস আচ্ছা। ইউর টেক অন আচ্ছা, দ্যাট? সাখাওয়াত হোসেনের বুঝছোস, আমি আমি আই এম গোয়িং এগেনস্ট দ্য, উনি যে কথাটা বলছে, কথাটা ঠিক ছিল। জাস্ট কথাটা আম, যে টাইমে বলছে, যে সময়ে বলছে, স্পেশালি যখন 15 আগস্টে কি হবে না হবে এটা নিয়ে মানুষ অনেক একটা আতঙ্কের প্রতি মধ্যে আছে। বিপ্লবেরও চেষ্টা করতেছে তখন ওই মুহূর্তে আওয়ামী লীগ। হ্যাঁ, প্রতি বিপ্লবের একটা রিস্ক আছে, আর ওই দিক দিয়ে মানে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট ইজ অ্যাট ইটস পিক। তো ওই টাইমে উনি আসলে মানে ইট ওয়াজ আ ভেরি আনটাইমলি কথা, বাট উনি যে কথাটা বলছে ওইটা আমি আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ এনি মানে অত খারাপ একটা কথা বলছে। আমার মনে হয় উনি যে কথাটা বলছে ইট ওয়াজ ভেরি ওকে, বিকজ উনি বলছে, উনি যখন উনি স্বরাষ্ট্র উপদেশ, উনি দেখতেছে আওয়ামী লীগ ইজ ট্রাইং টু অর্গানাইজ, আওয়ামী লীগ ইজ ট্রাইং টু কজ কেওস। সো উনি ওনার জায়গা থেকে আই থিঙ্ক হি ওয়ান্টেড টু গিভ আ সুশীল মেসেজ, যে শুনেন আপনাদের ঝামেলা করার দরকার নেই, যে আপনারা, বিকজ আওয়ামী লীগ চিন্তা করতেছে হয়তো যে আমার এটা লাস্ট চান্স টু স্টে রেলেভেন্ট পাওয়ারে আসার বা কিছু একটা, এটা একটা তাই মানে জীবন দিয়ে প্রতি হলো। বিপ্লব দিয়ে আমাকে ঠিক মানে হ্যাঁ,
তুই পাওয়ার রিগেইন সুইসাইড, করতে হবে হ্যাঁ তুই সেভাবে। সুইসাইড বম্বারদের সাথে কেমনে নেগোশিয়েট করবি? সুইসাইড বম্বারদের যখন মানে মেন্টালিটি হচ্ছে যে আমি নিজের জান দিয়ে বেহেস্তে যাবো, এরকম একটা সিচুয়েশন, তো তুই ওদের সাথে, ওই টাইপের মানুষের সাথে নেগোশিয়েট করা খুবই ডিফিকাল্ট। সো উনি ওনার সাইড থেকে বলছে আপনারা চিন্তা করেন না, আপনারা এসব কথা বাদ দেন, বিপ্লবের কথা বাদ দেন, প্রতি বিপ্লবের কথা বাদ দেন, আপনারা ফোকাস করেন আপনাদের পার্টি কেমনে রিফর্ম করবেন, সামনে এসে ইলেকশন করবেন। তো উনি একটা ডেমোক্রেটিক প্রিন্সিপাল জায়গা থেকে হি হি মেড আ রাইট স্টেটমেন্ট। বাট কথা হচ্ছে ওনার কথাটা খুবই স্পেসিফাই করে তোর মানে মিডিয়া ধর ওই পার্টটাই নিয়ে ধর যেভাবে প্রচার করছে, ওটাতে ছাত্র সমাজ অনেক চেতে গেছে। এন্ড ইন জেনারেল ওনার বলা হি উচিত অলসো হয়নি। সেড সরি, কিন্তু পরের দিন উনি বলছে যে পরের দিন আবার সরি বিডিআর বলছে। এর ওখানে যে বলছে যে আমি আসলে যদি বলে থাকি এটা আমি হ্যাঁ, দুঃখিত। এবং হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু সাথে সাথে একটা কথা বলছে যে বিডিআর কে কিন্তু আর বর্ডারে মানে পিঠ দেখাতে দিব না, মানে পিঠ না, দেখাতে হবে এরকম কিছু একটা দিছে যে মানে প্রতিবাদ করতে হবে বর্ডারে। এবং প্রতিবাদ করতে হবে। ইমিডিয়েটলি ছাত্র সমাজের তার চেঞ্জ চাইছে, কিন্তু ছাত্র সমাজ কিন্তু অ্যাগ্রেসিভ ছিল না না, যে আজকে চেঞ্জ না করলে আলটিমেটাম দেয় নাই কিন্তু না, জাস্ট স্বরাষ্ট্র কয়েকটা উপদেষ্টাকে পোস্ট চেঞ্জ আসছে এখান থেকে করতেই হবে। এরকম, হ্যাঁ। কিন্তু সে বিডিআর এর ওখানে যখন সে বর্ডার নিয়ে কথা বললো এবং সে তখন মাপও আবার চাইলো, আগের দিন আওয়ামী লীগ নিয়ে যে সে 3-4 লাইন কথা বললো যে আওয়ামী লীগ সেকুলারদের দল ছিল, মিডল ক্লাস এন্ড ব্লা ব্লা ব্লা, ওইটার পরে সে বর্ডার নিয়ে কথা বলার পর পরে কিন্তু তার চেঞ্জটা হয়ে গেল। সো এখানে কি দেখতেছিস, মানে ডু ইউ থিঙ্ক যে ভারত এখনো এই উপদেষ্টা মণ্ডলীতে কে আসবে না আসবে এখানে অনেক অ্যাক্টিভ? আর যদি ভারত অ্যাক্টিভ থাকেও, হুম। ভারত কোন লায়াজনটা মেনটেন করতেছে? ইজ ইট দ্য আর্মি অর ডিরেক্টলি করতেছে নাকি অন্য কোনো ভাবে? আমি আসলে সাখাওয়াত হোসেনের ওনার বাস নিয়ে আমি আসলে ইনাফ জানি না টু সাজেস্ট, আচ্ছা, বাট আমি ওনার একটু ব্রিফ করি তোকে ওনার পাস সম্পর্কে। শাখাওয়াত হোসেন এই যে ব্রিগেডিয়ার জেনারেল, উনি একজন আর্মি পার্সোনাল, ডিফেন্স উইদাউট এনি ডাউট, সে তো আমরা জানি সবাই। 1/11 সরকারে উনি নির্বাচন কমিশনার ছিল। হুম, নির্বাচন কমিশনার থাকাকালীন আহ, আমরা যদি দেখি যে আওয়ামী লীগের ফার্স্ট ইলেকশন যেটা 2008-এর ডিসেম্বরে, যেটা ইলেকশনটা তো অনেক ভালো হয়েছিল, অনেকেই বলতেছে যে ইট ওয়াজ এ গুড ইলেকশন। আমিও তখন মোটামুটি কম বেশি ভালোই বুঝি যে ইলেকশনে আওয়ামী লীগের ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়। বাট ওই সময় আবার আরেকটা কাহিনী বলা, মানে একটা কিছু জায়গায় এটা ভেরিফাইড না, বাট একটা গুঞ্জন আছে যে গ্যারিম্যান্ডারিং বুঝোস, মানে জেরিম্যান্ডারিং। পলিটিক্যাল ম্যানিপুলেশন থ্রু দ্য ইলেকটোরাল প্রসেস। হ্যাঁ, পলিটিক্যাল যে ম্যানিপুলেশনটা করে তোর ইলেকটোরাল বাউন্ডারি সেট আপের ক্ষেত্রে, অর্থাৎ এটা আমরা মালয়েশিয়াতে দেখছি যে যেখানে মালয় কমিউনিটি বেশি ওখানে সংসদীয় আসন বাড়ায় দিয়ে, চাইনিজরা যেখানে বেশি ওখানে সংসদীয় আসন কমায় দেয়া। এক্স্যাক্টলি। একটা অ্যাকুজিশন আছে ওনার বিরুদ্ধে, এটা বাংলাদেশ সবাই জানে না, এটা খুবই মানে মানে খুবই কিছু কিছু জায়গায় এই রিপোর্টটা আছে যে ওই সময় ভারত 2008-এর যে ইলেকশনটা ওখানে গ্যারিম্যান্ডারিং করে। এবং যেহেতু 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয় বিভিন্ন আসনে, বিএনপি 2/3 সিট পায়, বাট ভোটের নাম্বার যদি দেখিস অলমোস্ট কাছাকাছি থাকে দুইটা দলের। হ্যাঁ, আওয়ামী লীগ পায় 33% ভোট, আর তোর বিএনপি পায় মনে হয় 23 নাকি 24% ভোট। সো না, ওই ওই আমি 2001-এর নির্বাচনের কথা বলতেছি, যে ও আচ্ছা, 2001। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। হুম। আমাকে বলতে দে, যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে 2001 সালে, ওই নির্বাচনের ডেটাটা যদি তুই খেয়াল করিস, বিএনপি আওয়ামী লীগ থেকে অনেক বেশি সিট পায়, বাট টোটাল ভোট কাউন্টে আওয়ামী লীগ বিএনপি খুব কাছাকাছি থাকে। কথাটা বুঝতে আচ্ছা। পারছিস? হ্যাঁ, হ্যাঁ, তার বুঝছি মানে বুঝছি। এটা তো হওয়ার কথা না। না। তুমি যদি অনেক বেশি সিট পাও, তাহলে যে হেরে গেছে তোমার কাছে তার সাথে তোমার ভোটের গ্যাপটা অনেক বেশি থাকবে। বাট ভোটের গ্যাপটা খুব ক্লোজ ছিল, তার মানে প্রত্যেকটা জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। হুম। এই যে যেসব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিছু গ্রুপ অফ পিপল এবং অনেকে ডেটা নিয়ে এটাকে প্রুভ করতে পারছে যে 2008-এর নির্বাচনে গ্যারিম্যান্ডারিং করে, মানে জেরিম্যান্ডারিং। হ্যাঁ জেরিম্যান্ডারিং করে এই তোর নির্বাচন আসনগুলোকে আবার পুনর্বিন্যাস করা হয়েছে এমন ভাবে যে যেসব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই ছিল ওইসব জায়গায় আবার আওয়ামী লীগ জিততে পারছে। রাইট। ভোটের রেজাল্টটা মানে ডিফারেন্ট ভাবে চেঞ্জ হয়েছে, সো লং ওনার উপরে স্টোরি শর্ট হচ্ছে যে এমন ভাবে সাজানো হচ্ছে যেন আওয়ামী লীগকে একটা অ্যাডভান্টেজ দেওয়া হয় জেতার জন্য। অ্যাডভান্টেজ দেওয়া হয়। এবং এটা ইন্ডিয়া এবং নির্বাচন কমিশনের ভিতরে যদি কোনো লিয়াজু হয়ে থাকে বা 1/11 সরকারে, তখন শাখাওয়াত হোসেনকে বলা হয়ে থাকে যে কাইন্ড অফ উনি একটু মানে প্রো ভারত, প্রো আওয়ামী লীগ মেবি, মেবি উনি ওইরকম না, বাট মেন্টালি হয়তো ওনার ওই সফট কর্নারটা থাকতে পারে। হ্যাঁ, বাট বাট এখনকার যে সিচুয়েশন তোর কি মনে হয় এটা খুবই আতঙ্কের ব্যাপার জিনিসটা, যদি ইন্ডিয়ার যদি এখনো অ্যাক্সেস থাকে ওই লেভেলের মিলিটারির সাথে, বা যদি এখনো বলতে পারে যে স্বরাষ্ট্র উপদেষ্টা কে থাকবে, তাহলে তো জিনিসটা খুবই একটা আতঙ্কের ব্যাপার। এটা শোন, আমি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে হ্যাঁ, চালাবে এটা ভেরি ইম্পর্ট্যান্ট। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি হ্যাঁ। ইম্পর্ট্যান্ট, দুইটা মিনিস্ট্রি খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে আইন সংসদ ও বিচার বিভাগের দায়িত্বে যে থাকবে, আর একটা হচ্ছে
স্বরাষ্ট্র রাইট। মন্ত্রণালয়, মানে এইটা পুরো দেশের আইন শৃঙ্খলা বাহিনী, দেশে কে রাজনীতিতে কতটুকু ফোকাস মানে সুবিধা পাবে, বা কে আহ, ক্ষমতার জায়গায় কতটুকু মানে মানে কি বলবো মানে এক্সারসাইজ করতে পারবে পাওয়ারটাকে, এটা ডিপেন্ড করে এই দুইটা মিনিস্ট্রির উপরে। সুতরাং এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা অনেক ইম্পর্ট্যান্ট, মানে এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস, যে শাকত হোসেন হয়তো যদি ভারত প্রো ইন্ডিয়া হয়েও থাকে, সে যে কথাগুলো বলে ফেলছে আওয়ামী লীগ নিয়ে সাংবাদিকদের সামনে, এটা একটু ভেরি অবভিয়াস হয়ে গেছে। আচ্ছা। তখন দেখা যাচ্ছে যে ছাত্র এবং রাজনৈতিক দলগুলোর বিদ্বেষে মানে আক্রোশের মুখে, এবং দেখা যাচ্ছে যে একটা সুযোগও পাওয়া গেছে, তাকে রিপ্লেস করা হইলো, হুম এবং কারেন্ট যাকে নিয়ে আসা হয়েছে হুম। তিনিও কিন্তু ১/১১ সরকারে, অর্থাৎ ওই সময়ের ইন্টারিম গভর্নমেন্টে মইনু আহমেদের কাইন্ড অফ রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড টাইপের ছিল, মানে ভেরি বিশ্বস্ত, আচ্ছা। খুবই আহ, খুবই কাছের লোক ছিল। হুম। এবং বলা হয়ে থাকে যে উনি অনেক সময় এন্টি ইন্ডিয়ান অনেক স্টেটমেন্ট দিছে, বাট আবার এটাও বলা হয়ে থাকে যে এন্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট দিলেই যে সে এন্টি ইন্ডিয়ান হয়ে যাবে, ব্যাপারটা এমন না। কোনো দের ইজ এ বলিয়ান। পলিটিক্স বিহাইন্ড ইট। আচ্ছা, তো অ্যানালিসিস বলতেছে যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা যে এরা, ওখানে এখনো ইন্ডিয়ার কিছু ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে, তো দিস এখনো ইজ। কিছু না, আমি বলবো যে মোটামুটি, যেহেতু এটা আমি একটা সোর্স থেকে জানতে পারলাম যে আসলে উপদেষ্টাগুলো কারা নিয়োগ দিচ্ছে বা হু ইজ, মানে সাজেস্ট কারা করতেছে। সো এখানে আর্মিদের একটা বড় মানে চ্যানেল কাজ করতেছে, যে হ্যাঁ হ্যাঁ, কে ট্রু। কোথায় বসবে। এবং ডিফেন্সের লোকই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হচ্ছে বারবার, যেটার পক্ষে আমি না, যে ডিফেন্স পার্সনের তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিফেন্সের কাউকে লাগবে, নট নেসেসারিলি। হ্যাঁ, এখানে বিকজ অলসো দ্যাট। জননিরাপত্তার কাজ, এখানে ইন্টারনাল পলিটিক্স ব্যাপার কাজ, এখানে জনগণের পালস বোঝার জায়গা, হুম। জনগণের অনুভূতি বোঝার জায়গা, সেভাবে রাইট। তাদেরকে নিরাপত্তা দেওয়ার জায়গা, পুলিশকে মোরালাইজ করতে হবে, মোটিভেট করতে হবে। হুম। ডিফেন্সের লোক এখানে, কিন্তু আমি ওয়ার চালাচ্ছি না, বাট রাইট। বারবার কেন ডিফেন্সের লোকই ঘুরে ফিরে আসতেছে। সো আমার কাছে মনে হয় এটা ইন্ডিয়ান লবিং এ আর্মির ভিতরে ভালো একটা স্ট্রং চ্যানেল দিয়ে বারবারই এই রিপ্লেসমেন্টটা করে তাদের লোকই ওখানে সেট আপ করা হচ্ছে হোম মিনিস্ট্রির জায়গায়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি, আমার পার্সোনাল অ্যানালাইসিস, সো দ্যাট দ্য নেক্সট নির্বাচন যখনই হোক, আওয়ামী লীগ যেন অ্যাটলিস্ট রেলেভেন্ট থাকতে পারে পলিটিক্যাল এঙ্গেজমেন্টে। আচ্ছা। যেখানে বারবার খুব বেশি লোক আওয়াজ তুলতেছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বা আওয়ামী লীগ যে অ্যাট্রসিটি গুলো চালাইছে তার টোটাল 16 ইয়ার্স টাইমে, এই ধরনের জিনিসগুলা দিয়ে কিন্তু একটা পার্টিকে যথেষ্ট কোণঠাসা করা যায়। ইনাফ রিজন আছে, পাবলিক হুম হেট্রেড আছে তাদের টুয়ার্ডসে। সুতরাং ওই অ্যাক্টিভিটিসটা যাতে পুরোপুরি না করতে পারে, অ্যাটলিস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মানে প্রো ইন্ডিয়া থাকে, তখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের আগামী নির্বাচনে যে অংশগ্রহণটা বা তাদের যে ভিজিবিলিটিটা, ওইটাকে আরো বাড়াতে পারবে ইন্ডিয়া। এটা সম্পূর্ণ আমি মনে করি আর কি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। হুম হুম হুম। না, এটা ডেফিনেটলি হইতে পারে, এটা নিয়ে আমি, কিন্তু আসলে মাই ব্রেন ইজ সেইং দ্যাট অফকোর্স ইন্ডিয়া ইজ নট গোয়িং এনিওয়্যার, ইন্ডিয়া ইজ হিয়ার টু স্টে, তাই না, আমাদের ইন্ডিয়া দেশের। ইজ হিয়ার টু স্টে, মানে সিআইএ মাইট আর আমেরিকা বা কেজিবি অন্য কেউ যদি আমাদের পলিটিক্সে সংযুক্ত থাকে, দে মাইট লিভ, বাট ইন্ডিয়া তো লিভ ছাড়বে না, তাই না? ইন্ডিয়ার ইন্ডিয়া ইজ নেভার ক্ষমতা গোয়িং টু থাকতে লিভ, হবে। ইন্ডিয়া ইজ হিয়ার টু, স্যার ও যে লেভেলের শেখ হাসিনা যে লেভেলের অ্যাক্সেস দিছে ইন্ডিয়ান মানে স্টেট স্টেট ইনস্টিটিউশন গুলাকে, যে এখন ওই ওই অ্যাক্সেসটার থেকে সরাইতে ইটস ভেরি ডিফিকাল্ট, এখন কোথায় আছে এটা খুবই খুবই ডিফিকাল্ট। সো আই আই আন্ডারস্ট্যান্ড যে তুই এভাবে কোথায় উইচ হান্ট করে কোথায় ইন্ডিয়ান কোথায় ইনফ্লুয়েন্সেস এগুলো বের না করার থেকে ইটস বেটার টু ওয়ার্ক ইন, মানে ইন দ্য শর্ট টার্ম টু কাম টু অ্যান এগ্রিমেন্ট এন্ড ওয়ার্ক। সো ডক্টর ইউনুসের আসলে নিয়োগটা কারা দিছে বুঝছো, ওইটা নিয়ে আমি আসলে কনফিউজড এখন, মানে ডক্টর ইউনুসকে চুজ করছেন ছাত্ররা, আর ডক্টর ইউনুসের সাথে ছাত্ররা ডিলই নিশ্চয় করছে যে আমাদেরকে অ্যাটলিস্ট 2টা পোস্ট দিতে হবে বা আরো এবং বেশি ইউনুসকে পোস্ট, ভ্যালিডেট করছে পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি, রাইট। সো আমি সবকিছু দেখতে পাচ্ছি, আমি দেখতেছি যে তত্ত্বাবধায়ক সরকার যাদেরকে ধরানো হয়েছে ওখান থেকে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভস আছে, স্টুডেন্টরা যাদেরকে চাইছে তাদের আছে, ডক্টর ইউনুসের কিছু পার্সোনাল অ্যাপয়েন্টিজ আছে, বিএনপির কিছু বিএনপি, এখন বিএনপির অ্যাপয়েন্টিজ গুলো আসে, হ্যাঁ বিএনপির কিছু অ্যাপয়েন্টিজ এক্স বিএনপি মানে মেম্বারদেরকে, বিএনপি টাইমে অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওদের ওরা দুইজনই কিন্তু স্থান পাইছে। আর যদি ধর, সো বিএনপিরও কিছু একটা দেখতেছি আমি, ডেফিনেটলি জামাতেরও একজন আছে। আম, এখন তো তো ওদের সবার যদি রিপ্রেজেন্টেশন থাকে, ইন্ডিয়ার কেন থাকবে না তাই না, বা মিলিটারির কেন থাকবে না? সো ইট মেক সেন্স যে একটাই যদি মিলিটারি রিপ্রেজেন্টেশন থাকবে, এটা মোস্ট প্রবলি শাখাওয়াত ছিলেন, এখন নতুন যিনি আসছেন উনি, অ্যান্ড দের ইজ এ ভেরি গুড চান্স দ্য ইন্ডিয়ার সাথে তোর
আর্মির যে একটা লিঙ্ক আছে, তাই না, মিলিটারির যে একটা, মেবি দ্যাট ইজ দ্য গেটওয়ে। ওটাকে ব্যালেন্স করে চলতে হবে, যেহেতু মানে ব্যালেন্স ইন্ডিয়া করে চলতে হবে, হ্যাঁ। এখানে অনেকেই আমরা অনেকভাবে বলি যে ইন্ডিয়া, মানে এখানে ইন্ডিয়া যেভাবে আমাদের প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় গত 16 বছরে ইন্ডিয়ার যে বিস্তর সম্পৃক্ততা, এটা তো একদিনে কমানো সম্ভব না, একদিন ইরাডিকেট করা পসিবল না। সুতরাং ওই চ্যানেলটা যদি মেনটেন করেও কেউ আসে ইন্টারিম গভর্নমেন্টে বা এই অন্তর্বর্তীকালীন সরকারে, তারপরেও দেখা যাচ্ছে সে কতটুকু ব্যালেন্স করবে, সেটাও দেখার ব্যাপার আর কি, যে জনগণের পালস বুঝে কিভাবে দায়িত্ব পালনটা করবে। হুম, তো এটা এক্স্যাক্টলি। একটা অ্যানালাইসিস দিলাম আমরা, এটা আমাদের অনেক পার্সোনাল ওপিনিয়নে। আরেকটা বিষয়ে বলে আমরা আজকের পডকাস্টে শেষ করব, যে এই মুহূর্তে বাংলাদেশের পুলিশ অনেক ডিমোরালাইজড, অনেক ধরনের রিপোর্ট আসছে, পুলিশের নামেও প্রচুর মামলা হচ্ছে, এবং পুলিশের চেইন অফ কমান্ড তো পুরো মানে পলাই গেছে অনেকে, অনেকের কোনো খোঁজ নাই, অনেকে মারাও গেছে। পুরা পুলিশ ডিপার্টমেন্টটা ডিমোরালাইজড, এবং ওরকম মোটিভেশন নাকি তাদের ভিতরে দেখা যাচ্ছে না। প্লাস হচ্ছে তোর অনেক বিএনপি নেতাদেরকে কিন্তু ওই সরকারের শপথ নেওয়া এবং শেখ হাসিনা ভারতে পলায় যাওয়া, ওই যে মুহূর্তটা, ওই মুহূর্তে তো অনেক বিএনপি নেতাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, অনেকের মামলা বা বিএনপি একটু টেক ওভার করছে গ্রাউন্ডে সব জায়গায়। সো ওই একটা ইনসিকিউরিটিও কিন্তু আছে তাদের, যে বিএনপিদেরকে দীর্ঘ সময় নির্যাতন করছে, মামলা দেওয়া হয়েছে। সো তারাও এখন ওপেন ঘুরে বেড়াচ্ছে। সো সিকিউরিটি সার্ভিসের জন্য একটা থ্রেটও কিন্তু, ইনসিকিউরিটিতে ভুগে পুলিশ বাহিনী। সো এই যে টোটাল পুলিশ বাহিনী ডিমোরালাইজড বলা হচ্ছে, বা পুলিশ বাহিনীর ওরকম কর্তব্যে অত বেশি উৎসাহ নাই, এই জায়গাতে হোম মিনিস্টারের অনেক, মানে অ্যাডভাইজারের অনেক দায়িত্ব। এবং এক্ষেত্রে পুলিশকে আসলে আরো কিভাবে বেশি মোটিভেট করা যায় বলে মনে করিস, যে হুম। মানে তার দায়িত্ব পালন, কারণ আমি কখনোই চাই না যে আর্মি পুলিশকে কন্ট্রোল করুক, বা প্রত্যেকটা থানার দায়িত্বে একজন আর্মি অফিসার থাকুক, বা বাংলাদেশের সব জায়গায় আর্মি, মানে পাসপোর্ট ইমিগ্রেশনের মতো করে সব জায়গায় একজন আর্মি চিফ বসে থাকুক। আমি এটা চাই না। পুলিশকে জননিরাপত্তার দায়িত্ব আলটিমেটলি পুলিশকেই নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। সেক্ষেত্রে পুলিশকে কিভাবে আবার রিফর্ম করা যায়, বা আসলে কি সম্ভব কিনা এই মুহূর্তে? না, এটা আসলে সম্ভব, বিকজ এখন ওরা অলরেডি পুলিশের রিফর্মের কাজ শুরু করছে, তাই না? উইনি দেখতেছি, ধর অ্যাটলিস্ট সিম্বলিকলি তোর ইয়া চেঞ্জ করবে, লোগো চেঞ্জ করবে, তারপর ইউনিফর্মের কালার চেঞ্জ করবে। আর পুলিশ রিফর্মের যে ব্যাপারটা, আই থিঙ্ক এখন খুব একটা রিফর্ম নিয়ে লাফালাফি করতেছে না ইনস্টিটিউশনালি, বিকজ এখন উই নিড দ্য পুলিশ, তাই না? আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য খুবই খুবই দরকার। অ্যান্ড পুলিশও কিন্তু ট্রাই করতেছে, আমি আইন প্রশাসনও কিন্তু দেয়ার দেয়ার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দেয়ার ট্রাইং টু গেইন দ্য লেজিটিমেসি বা পপুলার সাপোর্ট, তাই না? নাহলে সালমান এফ রহমানকে এভাবে ধরার কাহিনীটা আমরা দেখতাম না। সো পুলিশও হয়তো ট্রাই করতেছে, বাট এখন পুলিশে বেশি রিসাফলিং, মানে ইমিডিয়েটলি কতটুকু এফেক্টিভ হবে, মানে আই ডোন্ট নো। আই থিঙ্ক পুলিশকে একটু স্পেস দেওয়া উচিত, যেন একটু কনফিডেন্স আসুক। অ্যাট দ্য সেম টাইম ওদের ইন্টারনালি ইমিডিয়েট ইনভেস্টিগেশন করা উচিত ইন্টারিম গভর্নমেন্টের, এন্ড একটা সার্ভে করা উচিত, বোঝা উচিত যে আসলে কারা প্রবলেম্যাটিক ছিল। Who are অর্ধেক যারা ট্রুলি প্রবলেম্যাটিক ছিল ওরা তো পলাতকই আছে, আর সাথে কিছু সাইলেন্ট যেগুলো প্রবলেম্যাটিক ছিল, যেগুলো ধর কথা বেশি বলে না, বা ধর ফেস ছিল না, বা ধর পিছন থেকে ঠিকই ইনাফ ঝামেলাগুলো করছে। সো ওগুলা কারা, ওগুলা ববি ভাই তো কিন্তু লাস্ট পডকাস্টে বুঝলি, এটা তুই যে প্রত্যেকটা থানায় গিয়ে জিজ্ঞেস করো, ওরাই বলে দিবে কারা কোনগুলা, তাই না? সো এটা এটা একটা ট্রিকি ব্যাপার, এটা উইচ হান্ট করা যাবে না, বাট এটা 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 করা হ্যাঁ, উচিত। মানে উইচ হান্ট করা যাবে না, কারণ আমাদের তো পুলিশ লাগবে, উই নিড পুলিশ, রাইট? এক্স্যাক্টলি। তো আই থিঙ্ক দুইটা জিনিস একসাথে করতে হবে, একটা হচ্ছে পুলিশকে কনস্ট্যান্টলি মনোবল দিতে হবে, মানে মোটিভেশন করতে হবে, দেখাইতে হবে আচ্ছা ঠিক আছে তোমরা কাজ করো, তোমাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি, তোমরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছ, দিস ইজ এ সিম্বায়োটিক রিলেশনশিপ। ওয়াইল এট দ্য সেম টাইম যে রিফর্মের কাজ সেটা সাথে সাথে করতে হবে। আই থিঙ্ক এভরি ফিউ উইকস কোন একটা হাই কমান্ড বা কোন একটা মিডল লেভেল কমান্ডের কিছুগুলাকে বের করে দেওয়া উচিত, বের করে দিবে। এখন 100% সবগুলাকে বের করে দেওয়া বা ফোর্স রিটায়ারমেন্ট করা ইজ নট ইজি, বা করা উচিত হবে না। 50% করে দিলে, বুঝছো, আমার মনে হয় 50% মোস্ট ক্রিটিক্যাল গুলোকে করে দিলে বাকি 50% গুলো এমনিতেই লাইনে চলে আসবে। বাট ওই একটা মানে একটা পার্জ হওয়া উচিত, একটা সিস্টেম্যাটিক লিমিটেড লেভেলে একটা পার্জ হওয়া উচিত, না হলে ওই যে পচার যে প্রবলেমটা ওটা পচাই থেকে যাবে। আর তার আমি সাথে রিফর্মের পক্ষে, মানে এটা পুরোপুরি এখনই রিফর্মটাকে ওইভাবে করতে হবে বলে আমি মনে করি না, বাট এটাকে শুরু করতে হবে। বিকজ পুলিশ যে পরিমাণ, মানে পুলিশের প্রতি অবিশ্বাস জনগণের, পুলিশের প্রতি যে পরিমাণ ঘৃণা, পুলিশের প্রতি যে পরিমাণ কি বলবো, মানে ডিসরেসপেক্ট, এই হুম, জায়গাগুলোতে বের হয়ে আসতে গেলে পুরো পুলিশ প্রতিষ্ঠানকে একটু সিস্টেমেটিক ভাবে, ডিফারেন্ট ভাবে তৈরি করতে হবে। সো অলরেডি ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে কিছু, কিন্তু পুলিশ যাতে ডিমোরালাইজ না হয়, অ্যাট দ্য সেম টাইমে পুলিশকে তার যে মানে শপথ নেওয়া দায়িত্ব থেকে শুরু করে তার যে রেসপন্সিবিলিটিগুলো, এগুলো সুন্দর করে বোঝানো। কারণ পুলিশের একটা গ্রুপ অফ পিপল কিন্তু আবার দেখা যাচ্ছে যে যেহেতু দেখতেছে যে বিএনপি হয়তো এর পরবর্তীতে ক্ষমতা আসতে পারে,
বিএনপির একটা দালালি করা শুরু করে দিছে। আমি যদি আমার খুলনার পুলিশ কমিশনারের বক্তব্যই আমি শুনলাম, সে অলরেডি নাকি চায় যে কিভাবে তারেক রহমান বা দেশ মাতা খালেদা জিয়া যেভাবে বলবে সে সেভাবে চালাতে চায়। মানে ক্যান ইউ ইম্যাজিন, যে 2 দিন আগে ছাত্রের বুকে গুলি চালাইছে আওয়ামী লীগ গভর্নমেন্টের কথা শুনে, সে 2 দিন পরে মানে আবার বলতেছে যে না, তার মানে কি এরাই আসলে রাজনীতিকরণ করে করে রাজনৈতিক দলগুলাকে খারাপ বানায় ফেলে। অ্যাবসলিউটলি। সুতরাং এগুলো ফাইন্ড আউট করে পুলিশের যে নিউট্রাল পজিশনটা রিগার্ডলেস অফ কোন গভর্নমেন্ট আছে, এই জায়গাটা এনশিওর করার জন্য এখন থেকে কাজ করতেই হবে সাফি, বিকজ সামনে নির্বাচন। সেটা 1 ইয়ার হোক, 2 ইয়ার হোক, 3 ইয়ার হোক বা 2 মান্থস হোক, নির্বাচনের জন্য পুলিশকে যদি ভূমিকায় রাখতে হয় এবং জনগণের যে আকাঙ্ক্ষা একটা সাধারণ জীবনযাপনে ফিরে আসার, এই হামলা মামলা মানে হয়রানি থেকে, তখন পুলিশের কিন্তু ওই বিশ্বস্ততাটা অর্জন করতে গেলে পুলিশকে একটা নিউট্রাল জায়গায় রাখার জন্য রিফর্ম অনেক দরকার। এবং তার জন্য আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আসছেন, তার অনেক বড় দায়িত্ব এখানে। এখানে হুম। কোন দলকে রাজনৈতিক সুযোগ দিব, কোন দলকে আমি দখলবাজিতে সুযোগ দিব, এগুলাতে ফোকাস না করে হুম। পুলিশকে কিভাবে নতুন করে তৈরি করা যায়। কারণ আমি কখনো ব্যক্তিগতভাবে চাই না যে আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় 111-এর পরে কিন্তু আর্মি অনেক জায়গায় বসছে, পাসপোর্ট ইমিগ্রেশন, তারপরে বিভিন্ন দেখবি যে মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিভিন্ন জায়গায় এরকম কয়েকটা ডিপার্টমেন্টই রাষ্ট্রে কিন্তু আর্মি বসে যায়। আর্মি বসলে যে প্রবলেম সলভ হয়েছে তা না, পাসপোর্টের সেই দুর্নীতি আজও আছে, তখনও ছিল। তাহলে এখানে আর্মি বসে, আর্মি কেন পাসপোর্টের জায়গায় থাকবে? আর্মির কাজ তো পাসপোর্টের ই করা না, আর্মির কাজ তো মেডিকেল কলেজের ই হওয়া না, আর্মির কাজ হচ্ছে টোটালি ডিফারেন্ট। একটা দেশের আর্মি হচ্ছে সেইক্রেড একটা মানে ফোর্স। সে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায়, সে থাকবে যুদ্ধে, সে থাকবে ডিফেন্সে। রাষ্ট্রের রাষ্ট্রের যে জনসেবামূলক কর্মকাণ্ড, সেখানে তো আর্মির দরকার নেই। বাট না। বারবার কিন্তু আর্মিকে যদি সুযোগ দেওয়া হয় কখনো, আর্মি কিন্তু ওই জায়গাগুলোতে নিয়ে নেয়, সিন্ডিকেট তৈরি করে এবং আর্মি সরতে চায় না। এবং আমি রাইট। যদি এও বলি, বিভিন্ন সময় যে ব্যবসায়িকদের নাম শুনি আমরা, এস আলমের মতো, বড় বড় রাঘব বোয়ালদের, এরাও কিন্তু বিভিন্নভাবে যখন দেখে যে আর্মির নিয়ন্ত্রণ থাকে, তখন এরা আর্মিকে মেনটেন করা ট্রাই করে। আর্মিকে মেনটেন করলে তখন জনগণের কাছেও জিনিসটা, মানে এটা নিউজটা কোথাও পাবলিশড হয় না ইভেন, যে কোন আর্মিকে কোন গ্রুপ অফ অফিসারকে নিয়ন্ত্রণ করে কে কোন কাজ নিয়ে নিচ্ছে, বুঝতে পারছিস? সুতরাং আমি ব্যক্তিগতভাবে চাই পুলিশ থেকে শুরু করে যারা অ্যাডমিনিস্ট্রেশন, এদেরকে কিভাবে রিফর্ম করে জনগণের সেবায় বা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য তৈরি করা যায়। সেক্ষেত্রে অনেক কাজ আছে এখানে অ্যাডভাইজারদের, অনেক কাজ। অনেকেই বলতেছে যে এটা খুব বেশি কাজ না, বাট আসলেই অনেক কাজ। আদারওয়াইজ দেশের, আমি যেটা মনে করি, দেশ, অনেকে ভাবতেছে যে এখন ঠান্ডা হয়ে গেছে বা আমরাও চিন্তা করতেছি, বাট না। যতদিন না পর্যন্ত একটা প্রপার ইলেকশনের মাধ্যমে একটা সুন্দর গভর্নমেন্ট তৈরি না হবে, স্বচ্ছ সরকার, ততক্ষণ পর্যন্ত সব ধরনের টেনশন বা সব ধরনের পলিটিক্যাল পসিবিলিটি এই বাংলাদেশে কিন্তু থাকবে। রাইট, এক্স্যাক্টলি। আম, তো এখন আমরা যেটা বলছি ওটা নিয়ে একটা শেষ একটা ডিসক্লেমার দেওয়া উচিত। আসলে আমরা যে ইন্ডিয়া নিয়ে জিনিসটা বললাম, ইন্ডিয়ার সাথে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ডিরেক্ট কানেকশন, এটা আমাদের ডিসক্লেমার দেওয়া উচিত যে জিনিসটা পুরাই আমাদের তোর বা আমাদের পার্সোনাল। হ্যাঁ, এটা আমার অ্যানালাইসিস ছিল, এটার কোনো মানে আমাদের কোনো ই হার্ড নাই আর কি, এভিডেন্স নাই এটার হার্ড ব্যাপারে, এভিডেন্স জাস্ট নেই। আমাদের ইট কুড বি আ পসিবিলিটি। সো যারা আমাদের দর্শক আছেন তারা শুনতেছেন আমাদের কথা, প্লিজ ডোন্ট গেট অ্যালার্মড, প্লিজ ডোন্ট বি লাইক ওকে এখন নামাইতে হবে আমাদের, ও ইন্ডিয়ার এজেন্ট। আপনারা এভিডেন্স ছাড়া কথা বলেন না, বাট আপনারা একটা ক্লোজ আই রাখেন, ওরা সবাই দেখেন। কোনো না কোনো জায়গার এজেন্ট, মানে এটা এইভাবেই পলিটিক্সটা চলে, এভরিওয়ান হ্যাজ বাট অ্যান আমি আমার এজেন্ডা, হ্যাঁ। অ্যানালাইসিস বলছি এখানে, হ্যাঁ। হ্যাঁ, সো বাট আপনারা মানে রাখেন, আপনারা সাখাওয়াত হোসেনের প্রতি যেমন নজরদারি রাখছেন, ওনার প্রতি নজরদারি রাখেন। উনি কি স্টেটমেন্ট দিচ্ছেন, উনি কোথায় মুভ করতেছে, কার সাথে কথা বলতেছে, একটু বেশি প্রো ইন্ডিয়া কথাবার্তা বলতেছে নাকি, এগুলো একটু অ্যানালাইসিস করেন। এগুলা করে ইফ ইজ ডুইং ইনাফ গুড, তাই না, অ্যাটলিস্ট আমরা যতটুকু বুঝতে পারি, তখন মানে ওনার ওনার রেজাল্টের উপর ওনাকে আমরা বেসিস করে আমরা আর আন্দোলনে নামতে পারি। পলিটিক্সে তোর এক একজনের প্রতি একজনের বিশ্বস্ততা আজকে থাকে, কালকে নাও থাকতে পারে। এক্স্যাক্টলি। মেবি যদি কেউ ইন্ডিয়ার অ্যালাই থেকে থাকে, প্রো ইন্ডিয়া হয়ে থাকে, তার এন্টি ইন্ডিয়া হয়তো সময় লাগে না। পাওয়ার খুব ডেঞ্জারাস জিনিস, পাওয়ারে আসার পরে কে কিভাবে, অনেকে আসিফ নজরুলকে বলে যে সে বিএনপি জামাত ঘেঁষা। আমি বলছি আসিফ নজরুল এখন বিএনপি জামাতের থেকেও পাওয়ারফুল। সুতরাং আসিফ সেটাই। নজরুলকে আদৌ বিএনপি জামাতের পারপাস সার্ভ করবে কিনা, হাউ ডু ইউ নো দ্যাট? হ্যাঁ, ইটস হি ডাজন্ট পলিটিক্স। নিড টু। হ্যাঁ, হ্যাঁ, so এখন উনি যদি আসিফ একটা ভালো নজরুল ইজ মোর পাওয়ারফুল দ্যান এনি আদার পলিটিক্যাল পার্টি ওইভাবে, তাই উনি না, যদি এই একটা ভালো মুহূর্তে। উনি যদি একটা ভালো জব করে বের হইতে পারে আর ইনাফ ওই লেভেল লেগেসি নিয়ে বের হতে পারে, উনি ওনার নিজের একটা পার্টি শুরু করতে পারবে। সো এক্স্যাক্টলি, রাজনীতিতে কখনোই কোনো কিছু ফিক্সড না, হুম। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তবে আমাদের অ্যাজ এ সিটিজেন বা আমরা যারা এই দেশটাকে সুন্দরভাবে চাই বা এই গণ অভ্যুত্থানকে সমর্থন করেছি আমরা, বা আমরা একটা ভালো বাংলাদেশের দিকে তাকায় আছি, তাদেরকে আমাদের খুব সচেতন হতে হবে, আমাদের খুব সিনসিয়ারলি সবকিছু মনিটর করতে হবে, রিয়াকশনটা করতে হবে প্রপারলি এবং অর্গানাইজড বেসড, মানে অর্গানাইজড ওয়েতে আর কি।
এবং প্রপারলি, এই ইচ্ছামতো যেখানে সেখানে দাঁড়ায় মানে বিভিন্ন ধরনের কাজ করে আলটিমেটলি পাবলিক ট্রাস্ট গেইন করা যায় না। সো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো ধরনের অনিয়ম বা যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্দেহর কিছু দেখলেও যাতে আমরা প্রপারলি প্রোটেস্ট করতে পারি, প্রপারলি আমাদের একটা চাওয়া পাওয়াটা বা অভিযোগটাকে, আবেদনটাকে আমরা জানাতে পারি। হুম। এটা আমাদেরকে সিরিয়াস থাকতে হবে। কে কার এজেন্ট, এটা নিয়ে আমরা রাষ্ট্রবিজ্ঞানের লোক, আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করা ট্রাই করব, বাট আপনাকেও বুঝতে হবে যে আগে আমাকে অবজার্ভ করতে হবে। হ্যাঁ, আর এজেন্ট যেই হোক, যেখানের এজেন্ট হোক, আলটিমেটলি জনগণের সামনে যখন মানে জবাব দিতে হবে, বা জনগণের সামনে যখন অ্যাকাউন্টেবিলিটি হবে, তখন সবাই ঠিক লাইনে চলে আসবে। তখন কে প্রো ইন্ডিয়া, কে অ্যান্টি ইন্ডিয়া, কে প্রো আমেরিকা ম্যাটার করবে না, তাই না? ইটস আপ টু ওয়াস আমরা অ্যাকাউন্টেবল ওদেরকে রাখতে পারি নাকি পারি না। সো আরমান যেটা বলছে ওইটাই, সতর্ক থাকেন, মনিটর করেন, কিপ অর্গানাইজিং, কিপ স্পিকিং আউট এগেনস্ট ইনজাস্টিস। ফেসবুকে সবাই অনেক অ্যাক্টিভ, আমার অনেক ভালো লাগতেছে, মানে ওইটাই করে থাকেন। বাট ফোকাস অন এভিডেন্স, স্পেকুলেশনের মধ্যে যাবেন না। আমরা একটা কথা বলছি, এটা আমাদের পার্সোনাল অ্যানালিসিস, এটা আপনারা নিয়ে নিজেরা নিজেরা যুক্তি অ্যাপ্লাই করে নিজেরা দেখেন এটা কতটুকু অ্যাপ্লিকেবল। আমাদের কথা বলে লাফানোর দরকার নাই, আপনারা দেখেন আশেপাশে থেকে একটু এভিডেন্স গুতান, সাখাওয়াতকে নিয়ে হিস্ট্রি পড়েন, ওইটা দেখে আপনারা একটা ইনফর্ম ডিসিশন নিয়ে ক্লোজ মনিটরে রাখেন। অ্যান্ড আরমান যেটা বললো যে রিয়াকশন, মানে লাফালাফি করার দরকার নেই সবকিছুতে, তাই না? এখন কোনো কিছুই পার্মানেন্ট না, এখন একটা সিচুয়েশন আছে, ওইটাতে আর আপনাকে। ইন্টারিম গভর্নমেন্ট প্রচুর রদবদল হবে, চেঞ্জ হবে, মানে হ্যাঁ, এটা টাইম টু টাইম জনগণের চাওয়া পাওয়ার উপরেই কিন্তু এই চেঞ্জেসগুলো আসবে। এক্স্যাক্টলি। আর তো প্রত্যেকটা কিছু যা হবে ওইটাতে রিয়াকশন করতে হবে, মানে উই হ্যাভ টু রিয়াক্ট, তাই না? আমরা শুরু থেকে লাফালাফি করে লাভ নাই। একটা সিচুয়েশন আপনাকে একটা কার্ড প্লে করবো, এই কার্ডটা দেখে আপনি আপনার কার্ডটা প্লে করবেন। দ্যাটস হাউ ইট শুড ওয়ার্ক। সো কারণ আমি চাই না যে প্রশাসন প্রশাসন যে জিনিসটা করলো, প্রশাসন সবসময় কি করে যে যারা গভর্নমেন্টে সরকারে থাকে বা যে দলের চান্স থাকে এ ধরনের, তাদেরকে কিভাবে ইমপ্রেস করা যায় সেই ধরনের অ্যাক্টিভিটিস করতে থাকে। কিন্তু জনগণকেও সচেতন হলে তখন আমি কিন্তু ডেইলি স্টারের এক রিপোর্টার আপুর একটা স্ট্যাটাস দেখছিলাম যেদিন সালমান এফ রহমানকে এবং আনিসুল্লাহকে অ্যারেস্ট করা হয়, আমি তোকেও বলতেছিলাম, ইমিডিয়েটলি আমরা ডিসকাস করতেছিলাম যে এই যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার যে চরিত্রটা, যে স্ক্রিপ্টটা, এই যে স্ক্রিপ্টগুলো চেঞ্জ হয় না। হ্যাঁ, শেখ হাসিনার আমলেই হয়তো এই স্ক্রিপ্টগুলো তৈরি করা শুরু করছে, বাট সেই স্ক্রিপ্টটাই আবার যদি আমরা ইমপ্লাই করি, তাহলে আসলে আমরা কি চেঞ্জেস আনতেছি সেটাও কিন্তু কোয়েশ্চেন হয় অনেক সময়, রাইট? এক্স্যাক্টলি। সো এখন সালমান এফ রহমান লুঙ্গি পরে পালাইতে গেছেন নাকি যায় নাই, এটা আমিও জানি না, আপনিও জানেন না। বাট যদি আপনারা দেখেন যে মাঝে মাঝে থিংস দ্যাট বাংলাদেশের কারেন্ট সার্কামস্টান্সের সাথে যখন আপনাদেরকে দেখানো হচ্ছে একটা জিনিস, বা বাংলাদেশের কারেন্ট সার্কামস্টান্সেস ডিফারেন্ট, ওইটার মধ্যে যখন একটা মানে মানে মিসম্যাচ পাবেন, তখনই আপনারা ইউ শুড কোয়েশ্চেন যে আসলে কি হচ্ছে এখানে। ইটস নট মানে ডিজিএফআই বা ধর বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা যে এখানে বিভিন্ন এই ধরনের নাটক টাটক সাজায়, যে আওয়ামী লীগ গভর্নমেন্টের লয়্যালটি উইন করার ট্রাই করতো, বা আওয়ামী লীগ গভর্নমেন্টের অ্যাপ্রুভাল উইন করার ট্রাই করতো, বা ওদের থেকে বেনিফিট পাওয়ার ট্রাই করতো, ওই কালচারটা তো ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে না, তাই না? ওই কালচারটা তো পারসিস্ট করার চান্সেস খুবই মানে হাই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রশাসন ডাজেন্ট কেয়ার কে পাওয়ারে আছে, আওয়ামী লীগ আছে নাকি ডক্টর ইউনূস আছে নাকি তারেক জিয়া আছে। ওরা ওরা সবসময় ওদের নিজের চাকরির কথাই চিন্তা করবে, ওরা নিজেদের বেনিফিটসের কথা চিন্তা করবে। অ্যান্ড অ্যান্ড এটা খুবই অস্বাভাবিক একটা জিনিস না যে ওনারা ওই লেজিটিমেসিটা আনার জন্য বা ওই লয়্যালটিটা প্রুফ করার জন্য ওরা এখন সালমান এফ রহমানের এটা নিয়ে একটা লুঙ্গি নিয়ে একটা জিনিসটা সাজানো হয়েছে। এটা আসলে আমি যাই না, এটা আপনারা আমার বিভিন্ন জায়গা থেকে স্টোরি শুনতেছি, বাট এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ওদের যে একটা হিস্ট্রি আছে এসব নাটক সাজানোর, আর এই নাটক সাজানোর যে ওরা কন্টিনিউ করতে পারে, এটা একটা বড় রিস্ক। এই জিনিসটা জানা উচিত মানুষের, এটা জেনে শুনে সতর্ক থাকা উচিত। এটা এতটুকু বলে আমাদের শেষ করা উচিত আসলে, টু বি অনেস্ট। এক্স্যাক্টলি, তাহলে আমরা আজকে এখানেই শেষ করলাম। হ্যাঁ, ভালো থাকবেন এবং কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন যে আরো কোন কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, বা আপনাদের কনফিউশন আছে বা আপনাদের কি মনে হচ্ছে। সবসময় হ্যাঁ, এঙ্গেজ করার ট্রাই করবেন, এঙ্গেজ করলে আমরা আরো মোটিভেটেড হই কনভারসেশনের জন্য। এক্স্যাক্টলি। সো দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।